7 বছর পরে জিয়ন জাঙ্কুক দেশে ফিরেছে। বাড়ি জুড়ে উৎসব, কাকিরা সবাই রান্না ঝুড়েছে, ছোটরা এই প্ল্যান সেই প্ল্যান করছে, সবাই অনেক বেশি এক্সাইটেড। এখন রান্নাঘরে হাতে হাতে কাজ করছে। তো একটু আগে জাঙ্কুকের ঘর ঝেড়ে মুছে রেখে এসেছে। 3 তলা ডুপ্লেক্স বাড়িতে প্রায় 20 জন যৌথ পরিবার। এই বাড়ির কর্তা ছিল লিমিনহো, তার 3 ছেলে 2 মেয়ে। লিমিনহের বড় ছেলের সন্তান বোগামারা ইউ, মেজ ছেলের সন্তান জাঙ্কুক আর মিনি, ছোট ছেলের সন্তান একমাত্র তে। বড় মেয়ের সন্তান হলো হিয়নজিন, ফিলিক্স আর সানা, আর ওদিকে ছোট মেয়ের সন্তান হলো কাই আর টিয়ন। লিমিনহো মারা যাওয়ার পর বাড়ির সব থেকে বড় সদস্য হয় তার স্ত্রী রোজে। এবারের বড় বউ মানে বোগামের মা জিসু, আর মেজ বউ জাঙ্কুকের মা মানে জিন। যা, তোকে আর কাজ করতে হবে না, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। সবাই তো এয়ারপোর্টে যাবে, তুই যাবি না ওদের সাথে? কি বলছো কি ভাবি, ও যাবে মানে? বাসায় কত কাজ আছে। মেজো মা তুমি চিন্তা করো না, আমি যাব না ওদের সাথে। তুই নিজের ঘরে চলে যায় ফ্রেশ হতে। এই বাড়িতে তার বড় মা জিসু আর বোগাম ভাইয়া ছাড়া তাকে কেউ সহ্য করতে পারে না। তুই গোসল করে চুল গামছা দিয়ে পেঁচিয়ে নিচে নেমে আসে। বাড়ির ছোটরা সবাই রেডি হয়ে গেছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। কিরেতে পাখি, তুই রেডি হসনি কেন? তুই আমাদের সাথে যাবি না? ভাইয়া আমি তোমাদের সাথে যাব না, তোমরাই যাও। কেন যাবি না তুই? কেউ কিছু বলেছে এক্ষুনি রেডি হয়ে আয়? না ভাইয়া, কেউ তো কিছু বলে নাই, সকাল থেকে অনেক কাজ করেছি তো টায়ার্ড লাগছে, তোমরা যাও, আমি রেস্ট করি। বোগাম এবার মাথায় হাত বুলিয়ে দেয়। তোকে না বলেছি বাড়ির কোনো কাজ করবি না? মা কাকি ফুপুরা জোর করে করিয়েছে তাই না? না না ভাইয়া, কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছেতেই করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট কর, আমরা যাই। জাঙ্কুকের খালাতো মামাতো ভাই বোনরাও এসেছে। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে এয়ারপোর্টে জাঙ্কুককে রিসিভ করতে চলে যায়। এদিকে টি বোগামকে বিদায় জানিয়ে নিজের ঘরে রেস্ট করতে থাকে। টি রেস্ট নিচ্ছিল, তখনই তার বড় ফুপি ইরেনার ডাক পড়লো। একটু সুযোগ পেলেই ঘরে চলে যায় রেস্ট নিতে। এদিকে যে কত কাজ তার চোখে পড়ছে না। টি আবারও কাজ করতে শুরু করে। সেই সকাল থেকে অনেক কাজ করেছে, যার জন্য সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। হাতের কাজ শেষ করে ঘরে যাবে, তখন তার দাদির ডাক পড়লো। এই মাইয়া এদিকে আয়, একটু স্যুট পেলে ঘরে যেতে ইচ্ছা করে তাই না? একটু কাম করতে হাঁপায় যাস, আমার পা দুটো টিপা দে তো। বসার করে সোফাতে বসে টেবিলের উপর পা তুলে দেয়। তে ফ্লোরে বসে পা টিপতে থাকে। অনেকক্ষণ ধরে টিপছে, যার ফলে তার হাত ব্যথা হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা পর সবাই জাঙ্কুককে নিয়ে চলে আসে। তে এখনো পা টিপছিল। জাঙ্কুককে দেখতেই দাদি পা ঝাড়া দিয়ে উচ্চ গলায় বলে, যা মাইয়া, আমার দাদু ভাইয়ের জন্য শরবত লয়ে আয়। তে কিছু না বলে জাঙ্কুকের জন্য শরবত বানাতে চলে যায়। বাড়ির সবার সাথে জাঙ্কুক কথা বলছে, ভালো মন্দ জিজ্ঞাসা করছে। বোগাম ড্রাইভারের সাথে লাগেজগুলো ভেতরে নিয়ে আসে। বোগাম ভালো করে লক্ষ্য করে এখানে সবাই থাকলো তিনি। রান্নাঘর থেকে আবার শব্দও আসছে। একি তুই এখানে এগুলো করতে এসেছিস কেন? ও ভাইয়া, যে গরম পড়েছে না, শরবত খেলে ভালো লাগবে, তাই আমি সবার জন্য শরবত বানাতে এসেছি, তুমি প্লিজ রাগ করো না। এরপর বোগাম থেকে শরবত বানাতে সাহায্য করে দুজনে মিলে সবাইকে সার্ভ করে দেয়। সবাই পেয়েছে, শরবত আছে শুধু 1 গ্লাস, খায়নি তে আর বোগাম দুজনে। এরপর দুজনে ভাগাভাগি করে শরবতটুকু খেয়ে নেয়। তে এক পাশে এখনে দাঁড়িয়ে আছে, বোগাম জাঙ্কুকের পাশে বসে আছে। জাঙ্কুক সবার জন্য কিছু না কিছু এনেছে। এক লাগেজে শুধু কাপড় চোপড়, আরেক লাগেজে কিছু একটা প্যাক করা, যেটা জাঙ্কুক খুলতে নিষেধ করেছে। জাঙ্কুক সবাইকে যার যার জিনিস দিয়ে দেয়। অনেক চকলেট এনেছে, সব কাজিনদের মধ্যে ভাগ করে দিয়েছে। সবাই সবকিছু পায়, শুধু পায় না তে। কিরে জাঙ্কুক, আমাদের টেটটা কোথায়? টেকে আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে। কাজের মেয়ে হবে কেন? ও তো এই বাড়ির মেয়ে। ও হ্যাঁ, ছোট কাকার মেয়ে, ওর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। জাঙ্কুক এবার খালি লাগেজটা হাতটা নিজের প্যান্টের পকেটে খোঁজে। সরি, আর কিছুই নেই, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে এখান থেকে কিছু কিনে দেব। না ভাইয়া, সমস্যা নেই, আমার কিচ্ছু লাগবে না। জাঙ্কুক বোগামকে যা দিয়েছিল সবকিছু সে থেকে দিয়ে দেয়। বোগাম ভাইয়া, আমার এসব কিচ্ছু লাগবে না, তুমি নিয়ে নাও। চুপ, একদম মার খাবি, আমি এগুলো দিয়ে কি করব? এরপর বোগাম থেকে জোর করে সবকিছু দিয়ে দেয়। এরপর বড় ফুপি থেকে চা নাস্তার ব্যবস্থা করতে বলে। কেন ফুপি, তে করবে কেন? বাড়িতে কি আর লোকজন নেই? বোগাম, তুই একটু বেশি কথা বলছিস। আরে বোগাম ভাই, আমি চা করে আনছি, সমস্যা কোথায়? সবাই তো গল্প করছে। বোগামের তীর উপর রাগ হয়, যার জন্য রাগ করে নিজের ঘরে চলে যায়। এদিকে জাঙ্কুক ফ্রেশ হয়ে নিজের ঘরে যায়। জাঙ্কুক অনেক বছর পরে এসেছে। সবাই একসাথে বসে আড্ডা দিতে শুরু করে। তুই সবার জন্য চা নাস্তা নিয়ে আসে, সবাইকে সার্ভ করে এরপর বোগামের রুমে চলে যায়। এই বোগাম ভাইয়া, ভেতরে আসবো? বেয়াদব মেয়ে, তুই আসবি না আমার ঘরে? তুই হাসে, বুঝতে পারে বোগামের উপর রাগ করেছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তুই আমাকে একটা কথা বল তো, তুই কেন কাজ করবি? তুই কি বাড়ির কাজের মেয়ে? আরে ভাইয়া, নিজের বাড়িতে কাজ করলে কেউ কাজের মেয়ে হয়ে যায় না তো, তুমি নাস্তা করে নাও। তো কি বুঝিয়ে কোনো লাভ নেই।
এরপর বোগাম চা খায়। এই নে তুইও নাস্তা কর, আমি তো জানি তুই দুপুরে কিছুই খাসনি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এত উদাসীন কেন তুই? এরপর বোগাম থেকে রুমে রেখে ওয়াশরুমে চলে যায়। 10 মিনিট পর ফিরে এসে দেখে বোগামের বিছানাতে ঘুমিয়ে গেছে। আসলে সারাটা দিন তে অনেক বেশি কাজ করেছে, যার জন্য সে অনেক বেশি টায়ার্ড ছিল, বিছানায় মাথা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেছে। বোগাম আর তাকে ডিস্টার্ব করে না, পাশে বসে ল্যাপটপে কাজ করছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক চলে আসে। এটা ওই মেয়ের ঘর? আমি তো জানতাম এটা তোমার ঘর। ওই মেয়ে কেন বলছিস জাঙ্কুক? ওর নাম তে। এটা তো আমারই ঘর, তে এসেছিল আমাকে নাস্তা দিতে। তুই আসবি বলে মেয়েটা সেই সকাল থেকে কাজ করছে, দুপুরে খায়ও নাই। আমি ওয়াশরুম থেকে এসে দেখি ও ঘুমিয়ে গেছে, তাই আর ডাকিনি। এভাবে জাঙ্কুক আর বোগাম গল্প করতে থাকে। হঠাৎ করে তে ঘুম ভেঙে যায়, ধরফড়িয়ে ওঠে। দূর থেকে কারো ডাকার শব্দে তের ঘুম ভাঙে, চোখ খুলে দেখে সে নিজের রুমে ঘুমিয়ে আছে, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে তো বোগাম ভাইয়ের রুমে ঘুমিয়েছিল। মেজো কাকি ডাকছে, যার জন্য তে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। রাত 8টা বাজে, অনেকক্ষণ ঘুমিয়েছে সে। রাতের বেলা সবাই একসাথে খেতে বসেছে, সবাই খাচ্ছে, শুধুমাত্র তে দাঁড়িয়ে খাবার সার্ভ করছে। এই ব্যাপারগুলো বোগামের একদম ভাল লাগে না। তে তো ছোট্ট একটা মেয়ে, তার সাথে এরকম কেন হয়? খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রুমে আসতে আসতে 11টা বেজে গেছে। তবে তের এখন আর ঘুম আসছে না, দিনে তো অনেকক্ষণ ঘুমিয়েছে। তে বই খুলে পড়তে শুরু করে। কালকে তো ভার্সিটি যেতে হবে, আবার একটা সুপার শপে পার্ট টাইম জব নিয়েছে, সেখানেও যেতে হবে। আজকে জাঙ্কুক আসবে বলে ছুটি নিয়েছিল। রাত প্রায় 1টা বাজে। তে টেবিলে বসে পড়ছিল, হঠাৎই কারো গানের কণ্ঠ বেঁচে আসে, মনে হচ্ছে পাশের বারান্দা থেকে আসছে। তে নিজের ঘরের বারান্দায় চলে যায়, সেখান থেকে পাশের বারান্দা দেখতে পাচ্ছে। সে দেখছে জাঙ্কুক বারান্দায় অন্ধকারে বসে গিটার বাজিয়ে গান করছে। এর পাশের ঘরটায় জাঙ্কুকের এতদিন যেটা ফাঁকাই ছিল, তের খুব ভালো লাগছিল গানটা, তাই সেখানে দাঁড়িয়ে শুনতে লাগলো। হঠাৎই জাঙ্কুকের বারান্দার লাইটটা জ্বলে উঠলো। তে নিজের হাতের ফোনটা কানে ধরে আর কথা বলার ঢং ধরে। এভাবে ঘরে চলে আসে। জাঙ্কুক বারান্দার লাইট জ্বালিয়ে দিয়েছিল, যার আলোয় সে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তাই এম্বারেসিং মোমেন্টে না পড়ার জন্য এরকমটা করে ঘরে চলে আসে। পরের দিন সকালে তে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়। বোগাম অফিসে যাওয়ার পথে থেকে ভার্সিটিতে নামিয়ে দেয়। ক্লাসেই বসেছিল, হঠাৎই পরিচিত কণ্ঠ শুনে সামনের দিকে তাকায়। হ্যালো স্টুডেন্ট, আই এম ইওর নিউ প্রফেসর জিওন জাঙ্কুক। কিছুটা অবাক হয়ে যায়। জাঙ্কুক এর থেকে বড় কোনো চাকরি না করে এখানে কেন এসেছে? জাঙ্কুক সবাইকে দাঁড় করিয়ে নাম জিজ্ঞাসা করতে থাকে, সবাই হাসি মুখে উত্তরও দিতে থাকে। প্রথম দিন হলেও জাঙ্কুক একটু ছাড় দেয় না, নিজের মতো করে পড়িয়ে চলে যায়। জাঙ্কুক যেতে মেয়েরাও সৌন্দর্যের প্রশংসা করতে থাকে, সবাই তো ক্রাশ খেয়ে গেছে। ক্লাস শেষ করে ওরই বন্ধু ইয়োনোর সাথে গল্প করতে করতে ভার্সিটির মাঠ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে পেছন থেকে একটা বাইক এসে ইয়োনোকে ধাক্কা মারে, সে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। খুব বেশি ব্যথা না পেলেও ভালোই ব্যথা পেয়েছে। তে তাকিয়ে দেখে বাইকে জাঙ্কুক বসে আছে। বেশি ব্যথা পেয়েছিস? তুই কি ঠিক আছিস? না দোস্ত, বেশি লাগেনি, আমি ঠিক আছি। সরি, তুমি হঠাৎ করে মাঝ রাস্তায় এসে গিয়েছিলে, আমি ব্রেক সামলাতে পারিনি। আচ্ছা চলো বাইকে করে তোমাকে ফার্মেসি নিয়ে যাই। এরপর জাঙ্কুক ইয়োনোকে নিয়ে ফার্মেসিতে চলে যায়। তেকে নিয়ে যায় না, বেশি সময় নেই শপে যেতে। তে দ্রুত পায়ে শপে চলে যায়। সেখান থেকে তাকে খাবার দেওয়া হয়, দুপুরের খাবার। সন্ধ্যায় ফেরার আগেও খাবার দেওয়া হয়। রিক্সায় গেলে তো 40 থেকে 50 টাকা লাগবে, তার জন্য তে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই দেখে জাঙ্কুক তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে স্মোক করছে। জাঙ্কুক যে স্মোক করে এটা তার জানা ছিল না। জাঙ্কুককে পাশ কাটিয়ে তে বাসায় চলে যায়। বাসায় ফিরতে আবারও কিছু তিক্তকথার সম্মুখীন হয়। তে ফ্রেশ হয়ে নিচে এসে হাতে হাতে কাজ করতে থাকে। সবাই একসাথে খেতে বসেছে। জিসু থেকে খেতে বলেছে, তে বললো সে বাইরে থেকে খেয়ে এসেছে। তোর কাছে না টাকা পয়সা কিছু নাই, তাইলে কোন ভাতারে খাওয়াই দিছে তোরে, নাকি বিনিময়ে কিছু দিছিস? সে বুঝতে পারে দাদি কিসের ইঙ্গিত করেছে, প্রতিবাদ করলে তো ঝামেলা বাড়বে, তাই কিছু বলে না, কাজ করতে থাকে। কাজ শেষ করে নিজের ঘরে চলে যায়, পড়তে বসে। সারাদিন এত কাজ করার জন্য ঘরে আসার পর তার পড়ার আর শক্তি নেই। এরপর ইয়োনোকে কল দিয়ে খোঁজ খবর নিতে থাকে। পড়তে পড়তে টেবিলে এক পর্যায়ে ঘুমিয়ে যায় সে। শেষ রাতের দিকে তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে সে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার তো স্পষ্ট মনে আছে সে টেবিলে বসে পড়ছিল, এমনকি রুমের লাইটও জ্বালানো ছিল। তাহলে তার রুমে কি আসলো? আরো 1 সপ্তাহ কেটে যায়। আজকে ভার্সিটিতে জাঙ্কুকের ক্লাস টেস্ট আছে। এত ব্যস্ততার জন্য তে পড়তেও পারেনি, পাস করবে কিনা সেটাও জানে না। এরপর সে পরীক্ষা দেয়। পরীক্ষাটা অনেক খারাপ হয়েছে, যার জন্য তার মনটাও খারাপ। মন ভালো করার জন্য সে শপিং মলে ঢুকে পড়ে, যদিও কিছু কেনার সামর্থ্য নেই তার। দেখতে দেখতে 5000 টাকা দামে একটা থ্রি পিস তার পছন্দ হয়ে যায়। টাকা থাকলে হয়তো কিনে ফেলতো, বারবার দেখে জামাটা রেখে চলে আসে। পরের মাসে টাকা জমিয়ে কিনবেই সে এটা। তে মন খারাপ করে ঘুরছিল, তখনই শপটির ম্যানেজারদের কাছে আসে। ম্যাম,
ম্যাম আমাদের শপে একটা গেম চলছে, প্লিজ আপনি অংশগ্রহণ করুন। যেহেতু তের হাতে সময় আছে তার জন্য সে রাজি হয়ে যায়। একটা লটারির ব্যবস্থা করা হয়েছে। একটি বলে অনেকগুলো কাগজে বিভিন্ন জিনিসের নাম লেখা হয়। একটা কাগজ তোলে, কাগজ খোলা দেখে লেখা আছে 406 নম্বর জামা। কনগ্রাচুলেশন ম্যাম, আপনি আমাদের শপে 406 নম্বর জামাটা উপহার পেয়ে যাচ্ছেন। 406 নম্বর জামাটা আনা হয় তাতে বেশ খুশি হয়ে যায়, কারণ এটা তো সেই জামা যেটা সে পছন্দ করেছিল। জামাটা পেয়ে তের মন ভালো হয়ে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। জাঙ্কুক হাতে টেস্টের খাতার মার্কশিট নিয়ে ক্লাসরুমে আসে। এই ক্লাসের একজন বাদে সবাই পাস করেছে, যে ফেল করেছে তার নামটা পরে বলছি। সবাই আগে রেজাল্ট কার্ড নাও। একে একে সবার নাম ডাকা হয়, তের নাম ডাকা হয় না। তে বুঝতে পারে সে ফেল করেছে, চোখে পানি চলে আসে। এই টেস্টের মার্ক যোগ করা হবে সেমিনার এক্সামের সাথে। সে রিটেক দিতে পারবে, তবে ভিসির কাছে অ্যাপ্লিকেশন করার পর, অনুমতি দেওয়ার পর। মিস তে স্ট্যান্ড আপ। তে মাথা নিচু করে উঠে দাঁড়ায়। জাঙ্কুক চিৎকার করতে থাকে, আপনি ফেল করেছেন। বাড়িতে বসে সারাদিন কি ঘোড়ার ঘাস কাটেন? আপনার মাথায় কি গোবর আছে? এই পড়াগুলো আমি ক্লাসে অনেকবার পড়িয়েছি। আপনি একটারও সঠিক উত্তর দিতে পারেননি। মানুষ ফেল করলেও ফেলের আশেপাশে নাম্বার পায়। আপনি কত পেয়েছেন জানেন? আপনি মাত্র 2 পেয়েছেন। বাড়িতে কি বাচ্চা কাচ্চা সামলাতে হয় নাকি স্বামীর খেদমত করতে হয়, যার জন্য পড়ার সময় পান না? ক্লাসের সবাই হেসে ওঠে। অপমানিতের গাল দুটো লাল হয়ে যায়। সাইলেন্ট। দেখুন মিস, আমি আপনার জন্য ভিসির কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমি শুনেছি আপনি সর্বদাই খারাপ রেজাল্ট করে আসছেন। সো আপনার মতো স্টুডেন্টের জন্য সুপারিশ করে আমি আমার রেপুটেশন হারাতে চাই না। গেট আউট ফ্রম মাই ক্লাস। ফেল করা ছাত্রীর আমার কোনো দরকার নাই। চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সবার আড়ালে সেটা মুছে নেয়। ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। গাছের নিচে বসে অ্যাপ্লিকেশন লিখছে। তার পাশে বসে আছে ইয়োনো। দোস্ত, এটা তো জাঙ্কুক স্যার টেস্ট ছিল। এই অ্যাপ্লিকেশনে ওনার সাইন লাগবে। ওনার সুপারিশ ছাড়া আমি কিছুই করতে পারবো না। চিন্তা করিস না, স্যার হয়তো এমনি রেগে বলেছে, পরে দেখিস ঠিকই সুপারিশ করবে। দোস্ত প্লিজ তুই একটু সাইন করে আনবি। আমি না স্যারের কাছে যাওয়ার কোনো সাহসই পাচ্ছি না। ইয়োনো হাতে অ্যাপ্লিকেশন নিয়ে জাঙ্কুকের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে আছে তে। এরপর অনুমতি নিয়ে ভেতরে ঢুকে পড়ে। জাঙ্কুক অ্যাপ্লিকেশনটা হাতে নেয়, পরে দেখে এটা তেল ফ্লোরে ছুঁড়ে মারে। এই তুমি কি ওর চামচা? নিজের দরকারে নিজে না এসে তোমাকে পাঠিয়েছে? আসলে স্যার ও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে, ওর জন্য আমি সরি বলছি। প্লিজ সাইনটা করে দিন। জাস্ট শাট আপ ইয়োনো। আমি তো বলেই দিয়েছি ওনার হয়ে কোনো রকম সাইন সুপারিশ আমি করতে পারবো না। নাও গেট লস্ট। এরপর ইয়োনো জাঙ্কুকের টেবিলের উপর অ্যাপ্লিকেশনটা রেখে কেবিনে চলে আসে। দিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে সবটা শুনেছি। ফুপিয়া কান্না করছে। রিটেক দিতে না পারলে তার 1 বছর লস হয়ে যাবে। ঘরে এসে লাইট অফ করে বিছানায় শুয়ে কান্না করছে। কিছুক্ষণ পরে মাথায় আলতো হাতের স্পর্শ পায়। বোগাম এসেছে। এরপর টি বোগামকে সবটা বলে। টি বোগামকে নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসে। টি পাখি কান্না করিস না, আমি জাঙ্কুককে বলবো। আর তুই জবটা ছেড়ে দে, আমি তো এখনো বেঁচে আছি, তোর সব খরচ আমি চালাবো। এভাবে কিছুক্ষণ বুঝিয়ে এসে জাঙ্কুকের ঘরে চলে যায়। জাঙ্কুক এরকমটা করিস না, মেয়েটার 1টা বছর নষ্ট হয়ে যাবে। কান্না করতে করতে চোখ মুখে কি বেহাল অবস্থা করেছে জানিস? কিন্তু ভাইয়া এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। জাঙ্কুক তে তো আমাদের চাচাতো বোন, আপন বোনের মতোই। আজকে মিনিট কিছু হলে তুই এরকমটা করতে পারতি। দেখো ভাইয়া, তুমি ওকে মিনির সাথে তুলনা করতে পারো না। আমি ওই মেয়েকে বোনের সম্মান দিতে পারবো না, আর বোন মানতেও পারবো না। বোগাম আরো কিছুক্ষণ বুঝিয়ে সেখান থেকে চলে যায়। 2-3 দিন কেটে যায়। তে ভার্সিটি যায় না, শুধু শপে কাজ করতে যায়। সে বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শপেই খায়। বাড়িতে যতক্ষণ থাকে মনমরা হয়ে বসে থাকে। এমন একদিন তে সকালে ঘুম থেকে উঠতে ভার্সিটির পিয়ন তাকে কল করেছে। তাকে ভার্সিটি যেতে হবে। বিসির রুমের সামনে তাকে যেতে বলেছে। তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে ভার্সিটি চলে যায়। বিসির রুমের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার হাতে কিছু কাগজপত্র। তের বুকে খুব ধুকপুক করছে। ইয়ারলসের নোটিশ না তো? প্রথম থেকে ভিসি স্যার তাকে সুযোগ না দিলেও জাঙ্কুক তাকে অনেক অনুরোধ করে। জাঙ্কুকের এরকম রিকোয়েস্ট করতে দেখে তে বেশ অবাক হয়ে যায়। অবশেষে ভিসি স্যার তাকে রিটেক দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তে অনেক বেশি খুশি হয়ে যায়। সামনের সপ্তাহে তো রিটেক, যার জন্য 1 সপ্তাহ সব থেকে ছুটি নিয়ে নেয়। তে বাসায় ফেরার পথে সাধ্যের মধ্যে একটি সিলভার চেইনের মধ্যে ম্যান ওয়াচ কিনে নেয়। তে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বারান্দার মধ্যে পায়চারি করছে। জাঙ্কুকের বারান্দা থেকে গানের আওয়াজ আসছে। তে সেই ঘড়ির বক্সটা নিয়ে জাঙ্কুকের ঘরের সামনে যায়। দাঁড়িয়ে আছে, দরজা চাপানো, ভেতরে অন্ধকার। তে অনেকবার ডাকে কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তে সাহস করে ভেতরে ঢুকে পড়ে। জাঙ্কুক আসার পরেই প্রথমেই ঘরে ঢুকলো। সেই ঘরে ঢুকতে গোল্ডেন পারফিউমের গন্ধে তার মন মাতিয়ে যায়। মন প্রাণ বিমোহিত হয়ে যায়। জাঙ্কুক ভাইয়া। তে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলে। জাঙ্কুক সাথে সাথে গান বন্ধ করে দেয়, পেছন ফিরে তাকায় আর শান্ত কণ্ঠে বলে,
কি বসবি? জাংকুকের পাশেতে গিয়ে বসে পড়ে। জাংকুকের এরকম শান্ত স্বর সে কখনোই শুনে নাই। তে অনেকক্ষণ ধরে বসে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। জাংকুক নিজের মতো গান গেয়েই যাচ্ছে। ভাইয়া আমি জানি তুমি অনেক দামি ব্র্যান্ডের জিনিস ইউজ করো, কিন্তু বর্তমানে আমার কাছে তো এত বাজেট নাই। আমি আমার সাধ্য মতো তোমার জন্য একটা ঘড়ি কিনেছি, তোমার পড়তে হবে না, শুধু নিলেই হবে। নিবে কি? তে এতক্ষণ মাথা নিচু করে কথাগুলো বলছিল, এদিকে জাংকুক অন্যরকম দৃষ্টি নিয়ে তের দিকে তাকিয়ে আছে। তের দিকে হাত বাড়িয়ে দেয় সে। পরিয়ে দে। তে বোকার মতো তাকিয়ে আছে। কি হলো, পরিয়ে দে। তে তাড়াতাড়ি করে জাংকুকের হাতে খুব সুন্দর করে ঘড়িটা পরিয়ে দেয়। এটা কি আবারও সুপারিশ করানোর জন্য ঘুষ হিসেবে দিলি নাকি? এমনি আমার মনে হলো আপনি আমার উপর রেগে আছেন, আপনাকে কিছু একটা গিফট করি। ও আচ্ছা, বোগাম ভাইয়া রাগ করলে বুঝি এভাবেই রাগ ভাঙাস? ভাইয়ার সামনে একটু কাঁদো কাঁদো ফেস করলে তার রাগ ভেঙে যায়। ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার বেঁচে থাকাই হইতো না। তোর কি ঘুম ধরেছে? না হলে আরেকটু বসবি? তে হুম বলে জাংকুকের পাশেই বসে থাকে। জাংকুক একের পর এক গান গাইছে। তে মুগ্ধ হয়ে শুনতে শুনতে সেখানেই ঘুমিয়ে গেছে। চোখের উপর সূর্যের আলো পড়তেই ঘুম ভেঙে যায়। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে সে তো জাংকুকের ঘরে বিছানায় শুয়ে আছে। কাল রাতে সবকিছুই মনে পড়ে যায়, হয়তো জাংকুকই তাকে এখানে এনেছে। দেখতে দেখতে সময় কেটে যায়। রিটেক পরীক্ষা ভালো হয়েছে, কয়েকদিন পর রেজাল্ট দেয়। ভালো মার্ক পেতে এবার পাশ করেছে। সেই উপলক্ষে ইয়োনো থেকে এবার ট্রিট দিবে। সারাদিন শপে থেকে সন্ধ্যার পরে বাসায় চলে আসে। ঘরের লাইট জ্বালাতেই বিছানার উপর নজর পড়ে তার একগুচ্ছ খয়েরি গোলাপ, সাথে তার মেরুন রঙের একটি শাড়ি, সাথে চিরকুট টাইপের কিছু একটা ছিল। তে পড়তে শুরু করে। এটা হলো পরীক্ষায় ভালো করার উপহার, এরপর থেকে আরো ভালো করতে হবে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। আজকে কোনো বিশেষ দিন না, তবুও এরকম উপহার পেতে মনটা ভালো হয়ে যায়। ইউনিভার্সিটি 1টার দিকে শেষ হয়। 1টা থেকে তার কাজ দিয়ে তাড়াতাড়ি একটা কলা রুটি খেয়ে বেরিয়ে যায়। দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাকে কাজ করতে হয়, কিন্তু আজকে অনেক কাস্টমার থাকার কারণে তাকে আস্তে আস্তে 8টা বেজে গেছে। এদিকে বোগামের অফিস শেষ হয় 9টার দিকে। তেকে বারবার কল করে বলেছে তে মিথ্যা বলেছে তাকে। তে কলিং বেল বাজাতে জাংকুক দরজা খুলে দেয়। ভদ্র বাড়ির মেয়েরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকে না, জানিস না? আসলে ভাইয়া আমি একটা শপে পার্ট টাইম জব করি, 7টায় শেষ হয়, কিন্তু আজকে একটু বেশি কাস্টমার থাকাতে দেরি হয়ে গেছে। আরে দাদু ভাই ওরে কিছু বইলো না তো, বুঝো না এই মাইয়া মায়ের মতো হইছে, লাং নিয়ে বাইরে ফষ্টি নষ্টি কইরা বেড়ায়। তীর অনেক খারাপ লাগে, তবে কিছুই বলে না। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে কান্না করতে থাকে। 9টার পরে বোগাম বাসায় ফিরে আসে। সবাই একসাথে বসে রাতে ডিনার করে নেয়। বোগাম থেকে জোর করে পাশে বসিয়ে নেয়। এরপর খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তেও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। চুল আঁচড়াতে গিয়ে লক্ষ্য করে তার চুলে চুইংগাম লাগানো আছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ছাড়ানোর, কিন্তু পারছে না। মুখটা এবার কাদো কাদো হয়ে গেছে। তে দৌড়ে রান্নাঘরে তার বড় মা যিশুর কাছে চলে যায়। যিশু তেল দিয়ে ছাড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই ছাড়া যাচ্ছে না। বাড়ির সবাই মিলে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। এখন আর কোনো উপায় নেই, চুল কেটে ফেলতে হবে। কথাটা শুনে তে চিৎকার করে কেটে দেয়। সবাই বেশ অবাক হয়ে যায় যে মেয়েটা এত অপমানের পরে একটু শব্দও করে না। সে আজকে চুলের জন্য এতটা কান্না করছে। শখের কোমর অব্দি চুলগুলো কেটে কাঁধ অব্দি করে দেয়। তে ফ্লোরে বসে কাটা চুলগুলো নিয়ে কান্না করছে। তে পাখি তুই আর কান্না করিস না, কিছুদিন পরে চুলগুলো বড় হয়ে যাবে। ভাইয়া চুলগুলো আমার অনেক বেশি শখের ছিল, খুব যত্ন করে বড় করেছিলাম। সেদিন আর তে ভার্সিটি যায় না। তে শুয়ে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সকালেও কিছু খায়নি। তে মাঝে মধ্যে চুইংগাম খায়, তবে তার ঘরে এগুলো কি করে আসলো, কিভাবে তার চুলে লাগলো সে কিছুই ভেবে পাচ্ছে না। কিন্তু চাকরিতে তো যেতেই হবে, বাদ দিলে চলবে না। যিশু জোর করে তাকে খাইয়ে দেয়। তে রেডি হয়ে কাজে চলে যায়। কাজ শেষে বস থেকে ডাকে। তীর তো মাসের অর্ধেক হয়েছে, বস পুরো বেতন দিয়ে থেকে কাল থেকে আসতে মানা করে দেয়। কারণ জিজ্ঞাসা করতে সে কিছুই বলে না। একদিন এই পরপর দুটো ধাক্কা খেতে মন খারাপ হয়ে যায়। মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এভাবে দিন কাটতে লাগলো। জাংকুকের নানার বাড়ির লোকজন এসেছে, বন্ধু বান্ধবরা সবাই এসেছে। সবাই মিলে গল্প করছে। তে ওদের জন্য নাস্তা নিয়ে আসে। হঠাৎই জাংকুকের হাতে ধাক্কা লেগে খাবারের ট্রেটা পড়ে যায়। তে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে যায়। যাওয়ার সময় শুনতে পায়, জাংকুক ব্রো এই মেয়েটাকে। তেমন কেউ না, আমাদের বাড়ির কাজের মেয়ে। ওয়াও, তোমাদের বাড়ির কাজের মেয়েটা এত সুন্দর, ওর নাম কি ব্রো? জানি না। জাংকুক উঠে চলে যায়। তে কথাগুলো শুনে তার বেশ খারাপ লাগে, কিন্তু কিছু বলে না। সারাদিন সবাই খুব আনন্দ করে কাটায়। সন্ধ্যায় সবাই মিলে সাথে বারবিকিউ পার্টি করছে। বোকা অফিসে এখনো আসে নাই। তে তো ঘরেই ছিল, কিন্তু ছাদে কিছু কয়লা লাগবে, যার জন্য তাকে কয়লা নিয়ে আসতে বলা হয়। তে কয়লার ব্যাগ নিয়ে ছাদে চলে আসে। হেই কিউটি, আমাদের সাথে থাকো না, কেউ কিচ্ছু বলবে না, তুমি থাকলে আমাদেরও ভালো লাগবে। কোনো দরকার নেই, তে তুই নিচে যা। দাঁড়াও না ব্রো, থাকুক না আমাদের সাথে। তে তোকে যেতে বলেছি, তুই যদি থাকিস তাহলে আমিই চলে যাব। না ভাইয়া, তার
কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। চলে যায়। কয়লাগুলোতে আগুন দিচ্ছিল, হঠাৎ করে কারো ধাক্কা খেয়ে হাতটা আগুনে চলে যায়। সরি, আমি খেয়াল করিনি, অনেক বেশি লেগেছে তাই না? হাত অনেকটাই পুড়ে গেছে। বেচারা ব্যথায় কাতর, ওষুধ লাগিয়ে বসে আছে। বোগাম অফিস থেকে বাসায় এসে থেকে খুঁজে নিজের রুমে নিয়ে যায়। ব্যাগ থেকে একটি কচ্ছপের সফট টয় বের করে দেয়, যেটা দেখে বেশ খুশি হয়ে যায়। ও, এটা অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর, আমি অনেক বেশি খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তোর সুখেই তো আমার সুখ, দোয়া করি তুই সবসময় সুখে থাক। কিন্তু হঠাৎই বোগাম খেয়াল করে জাংকুক তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আরে জাংকুক যে, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। ভাইয়া ফ্রেশ হয়ে ছাদে আসো, আমরা বারবিকিউ করেছি। আচ্ছা আচ্ছা, তুই বস, আমি এক্ষুনি আসছি। এরপর বোগাম ওয়াশরুমে চলে যায়। জাংকুক বিছানায় বসে আছে, এদিকে তে হাতে কচ্ছপটা নিয়ে ঘুরিয়ে ফিরে দেখছে, মুখে তার রৌদ্রোজ্জ্বল হাসি। জাংকুক ভাইয়া দেখুন না, কচ্ছপটা কি সুন্দর, ভাইয়া আমাকে এনে দিছে, আমার অনেক পছন্দ হয়েছে। জাংকুক তের হাত থেকে কচ্ছপটা নিয়ে ছুঁড়ে মারে মেঝেতে। দেখতে আমার এসব একদম ভালো লাগে না, দূর হ চোখের সামনে থেকে। এর মনটা খারাপ হয়ে যায়, ফ্লোর থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। এরপর আবার কাজে লেগে পড়ে। সেখানকার সব কাজিনেরা খুব ভালো ভালো পোশাক পরে এসেছে, কিন্তু তে তো তাদের সাথে বেমানান। সবাই তেকে নিয়ে নানা রকম কটূক্তি করতে থাকে। জাংকুকও তেকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। তে সহ্য করতে না পেরে কান্না করতে করতে নিচে চলে আসে। পেছন পেছন বোগাম আসে তের মন ভালো করার জন্য। তেকে নিয়ে রাতের বেলায় বাইক রাইডে বের হয়। এরই মধ্যে সকল আত্মীয় স্বজনরা খেয়ে দিয়ে বাসায় চলে যায়। তিয়ার বোগামের বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছে। বাড়িতে ঢুকতে দাদির ঝাঁঝালো কথা শুনতে পায়। ইরে, তুই আমার বড় নাতি রে, আতকরণের কায়দা খুঁজতেছস তাই না? হই না রাখ, তোর এই আশা কখনোই পূরণ হইব না। বোগাম তো পিছনে ছিল, যার জন্য এই কথাটা শুনতে পায়নি। পরবর্তীতে এসে জিজ্ঞাসা করে, কিন্তু দাদি আর কিছুই বলে না। এরপর সবাই ঘরে চলে যায়। তে দোতলার সিঁড়ি দিয়ে করিডোরে উঠে আনমনে হেঁটে যাচ্ছিল, তখনই জাংকুকের সাথে ধাক্কা লেগে যায়। জাংকুকের হাতে গরম কফি ছিল, ধাক্কা লাগায় গরম কফিটা তার হাতে পড়ে যায়। তে মৃদু চিৎকার করে ওঠে। সরি, কি যেন নাম তার ভুলে গিয়েছি, হোয়াট এভার, আমি খেয়াল করিনি। তের কাছে কেন জানি মনে হচ্ছে জাংকুক ইচ্ছে করে ধাক্কা দিয়ে কফিটা ফেলেছে। তে সেখানে আর কিছু বলে না, ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে হাতে পানি দিতে থাকে। তের আজকে আর ওষুধ লাগাতে ইচ্ছে করছে না। তার যদি সব ঠিক থাকতো তাহলে তার জীবন আর 4-5টা মানুষের মতো সুখের হতো, কেউ তার সাথে খারাপ ব্যবহার করতো না। একটা সন্তানের সুখের জন্য তার বাবা মায়ের একসাথে থাকাটা খুবই জরুরি। বাপ মা তো ঠিকই থাকে, কিন্তু সন্তানের যে খুব কষ্ট হয়। তে বিছানায় শুয়ে কান্না করছে। আবার সেদিনের মতো তে আজকেও গান শুনতে পায়। পাশের বারান্দা থেকে গানের গলা ভেসে আসছে, জাংকুক গিটার বাজিয়ে গান করছে। তে সেদিন আর বারান্দায় যায় না, সেদিন রাতের মতো ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়, কিন্তু তার হাতের পোড়া জায়গাতে চ্যাটচ্যাটে কিছু একটা অনুভব করে। নাকের কাছে হাত নিয়ে বুঝতে পারে পোড়া জায়গায় মলম লাগানো হয়েছে, কিন্তু তার তো স্পষ্ট মনে আছে সে তো মলম লাগায়নি, তাহলে কে লাগিয়ে দিয়েছে? বোগাম ভাইয়া। তে আর ভাবতে পারলো না, ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে আসে। এই যে নবাব জাতি, আগে উঠতে পারেননি, কাজের তো নাম নেই, গিলতে ঠিকই চলে এসেছেন। আপনি এখানে চাকর বাকর রেখেছেন, তারা আপনার জন্য খাবার রেডি করবে আর আপনি এসে খালি গিলবেন, তাই না? বড় ফুপির কথার তিক্ততায় তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর খেতে ইচ্ছে করে না। ভার্সিটি শেষ করতে আরেকটা জবে যায়, পার্ট টাইম জবের জন্য। দোকানের মালিক জব দিতে রাজি হয়, তবে আজকে থেকে কাজ করতে হবে। এই কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে 8টা বেজে গেছে। বাসায় ঢুকতেই দাদি চিৎকার করে ওঠে, কিরে, এটা কি তোর ভদ্র বাড়ি বলে মনে হয় না? তোর মা খারাপ আসিল, তুইও খারাপ, কিন্তু আমাদের পরিবারে যদি মান সম্মান যায় না, তাহলে আমি তোরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দিম কইলাম। বসার ঘরে সবাই বসেছিল, কিন্তু দাদির কথার কেউ প্রতিবাদ করে না। তের প্রচন্ড খারাপ লাগে, রুমে চলে যায়। তের বাবা সবিন আমেরিকা বসে প্রতি মাসে তের জন্য খরচ পাঠায়, কিন্তু তে ভার্সিটিতে ওঠার পর থেকে একটা টাকাও নেয় না। পড়াশোনার পাশাপাশি জব করে, যেহেতু তে স্কলারশিপে আছে তাই অল্প খরচে তার পড়াশোনা হয়ে যায়। এই ঘরে গিয়ে গোসল করে নেয়। ভার্সিটি ক্লাস শুরু হয় 10টা থেকে, তাই তে ভাবে এর আগে সে একটা টিউশন করতে পারবে, তাহলে তার টাকাটাও বেড়ে যাবে। তে বিছানায় শুয়ে পড়ে, ফেসবুক লগ ইন করে নেয়। অনেকদিন পরে ফেসবুকে এসেছে, অনেকে মেসেজ দিয়েছে, একের পর মেসেজের নোটিফিকেশন আসতে শুরু করে। তৎক্ষণাৎ জাংকুক নিজের বারান্দা থেকে বলে ওঠে, প্রেম করছিস ভালো কথা, কিন্তু নোটিফিকেশন অফ করে নে, এই শব্দে আমার ডিস্টার্ব হচ্ছে। সরি ভাইয়া, আমি এক্ষুনি অফ করছি। তে মেসেজগুলো সিন করে রিপ্লাই দেয়, টুকটাক সবার সাথে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎই ওয়াইফাই কানেকশন অফ হয়ে যায়। তে বুঝতে পারে না কি হলো হঠাৎ করে। তার তো ফোনে এমবি নেই, যার জন্য ফোনটা অফ করে সে ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে তার মনে হচ্ছে কেউ তার মুখের ওপর ভারী নিঃশ্বাস ফেলছে। ভারী নিঃশ্বাসটা আরো বেশি ভারী হচ্ছে।
তে চোখ খুলে তাকাতে কিছুই দেখতে পায় না, অন্ধকার, কিন্তু একটা ছায়া দেখতে পায়। ছায়াটাতে চোখ হাত দিয়ে চেপে ধরে, যেই না তে চিৎকার করতে যাবে তার আগে ঠোঁটটা দখল করে নেয়। একের পর এক কামড়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, মনে হচ্ছে কত জন্মের রাগ মেটাতে এসেছে। এই হাত পা ছুটছে, হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে ঠোঁট ছাড়ছে না। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে হুড়মুড় করে বারান্দা দিয়ে যেন কোথায় চলে যেতে, লাইট জ্বালিয়ে কাউকেই দেখতে পায় না। এরপর তার ঘুম আসছে না, অনেকক্ষণ শুয়ে থাকার পর ঘুম আসে। সকালে উঠেতেই আয়নার সামনে দাঁড়ায়, ঠোঁট ফুলে গেছে। এভাবে বাইরে গেলে তো সবাই খারাপ কিছু বলবে। এরপর তে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে নেয়। নিচে নামতে আবারও দাদির কটু কথা শুরু হয়। কি রে, এত রং লাগাইছস কেন? সকাল সকাল বাইরে সাইজা কই যাইতাছস? দাদি, মুখ সামলাও, তোমার মুখে যা আসবে তুমি তাই বলতে পারো না। ও তোমার নাতনি হয়। ভাইয়া, দাদি তো ঠিকই বলেছে, কেউ বাইজি সেজে যাবে আর দাদি বললে দোষ নাকি? জাঙ্কুক, তোর কাছ থেকে এসব শুনবো আমি আসলে আশা করিনি। তুই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস। ছি। এই বলে বোগামতের হাত ধরে টেনে বাড়ি থেকে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি গিয়ে শুনতে পায় আজকে নাকি তাদের নতুন প্রফেসর আসবে। সব মেয়েরা অনেক বেশি এক্সাইটেড, শুধুমাত্র তের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। তে ফ্রেশ হয়ে শাড়ি পরে বোগামের রুমে চলে যায়। বোগাম তো বসে ল্যাপটপে কাজ করছিল। ভাইয়া, আমাকে কেমন লাগছে বলো তো? বাবা, তোকে তো অনেক সুন্দর লাগছে, একদম বউ বউ লাগছে। কি ভাইয়া, কাকে বউ বউ লাগছে দেখি? আরে জাঙ্কুক, ভেতরে আয়, দেখ না তে কত সুন্দর করে শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, ভালোই লাগছে। আচ্ছা তে, তুই দাঁড়া, আমি তোকে কয়েকটা ছবি তুলে দিচ্ছি। ভাইয়া, ছবি তো পরেও তোলা যাবে। তে তুই যা, আমার আর ভাইয়ের জন্য কফি বানিয়ে আন। জাঙ্কুক প্রথমবার তের কাছে কিছু চাইলো। তে আর দেরি করলো না, নিজের ঘরে গিয়ে শাড়ি বদলিয়ে নেয়, জামা পরে নেয়, রান্নাঘরে গিয়ে বাড়ির সবার জন্য চা বানাতে থাকে। জাঙ্কুক আর বোগামের জন্য কফি বানিয়েছে। এরপর রুমে যায়, গিয়ে দেখে বোগাম আছে, জাঙ্কুক নেই। জাঙ্কুক নিজের রুমে চলে গেছে। এরপর তে কফি নিয়ে জাঙ্কুকের রুমে চলে যায়। থ্যাংক ইউ কফির জন্য। আর তে শোন না, অনেকদিন হলো মিষ্টি জাতীয় কিছু খাচ্ছি না। মিষ্টি কি খাওয়ার আছে বলতো? ফ্রিজে তো মনে হয় গোলাপ জামুন আছে, খাবেন? এনে দিব। জাঙ্কুক উঠেতে সামনাসামনি দাঁড়ায়, দুজনের মাঝখানে ইঞ্চি পরিমাণ দূরত্ব আছে। জাঙ্কুক আচমকাতে ঠোঁট জোড়া দখল করে নেয়। আকস্মিক ঘটনাতে তে হতভম্ব হয়ে যায়। তে জাঙ্কুককে ধাক্কা দিচ্ছে, কিন্তু জাঙ্কুক ছাড়ছে না। প্রায় আধ ঘন্টার একটা লং কিসের পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। হাউ ডিয়ার টু ডু দিস ভাইয়া, ছি, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? এই বলে তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে 2 হাত পিছিয়ে যায়। জাঙ্কুক এবার নিজের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, তুই যেভাবে পারিস আমার ভাইয়ের সাথে মেলামেশা করতে, ভার্সিটিতে একটা চামচিকে নিয়ে ঘুরতে, আমিও ঠিক সেভাবে কিস করেছি। আপনার মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই তাই না? না, নেই। আর থাকবে কেন? যা, এক্ষুনি আমার ঘর থেকে বের হ, কখনো আসবি না এখানে। তিনি নিজের রুমে চলে যায়। বিছানায় বসে জাঙ্কুকের সকল কথা, কাজের কথা ভাবতে থাকে। কিছু তার মাথায় ঢুকছে না। এই তো কয়েকদিন পরের কথা। তিয়ার ইউনো দৌড়ে ক্লাসে ঢোকে, কারণ তাতে দেরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক ক্লাস নিতে চলে আসে। তিয়ার ইউনো পাশাপাশি বসেছে। ক্লাসের এক পর্যায়ে তীর চোখে কিছু একটা পড়ে যায়। ইউনো সামনে থেকে ঝুঁকে দেয়। সামনে থেকে দেখলে মনে হবে দুজনে কিস করছে। হঠাৎই জাঙ্কুক পেছনে গিয়ে ইউনো শার্ট ধরে দাঁড় করিয়ে মারতে শুরু করে। তে বারবার থামতে বলছে, কিন্তু জাঙ্কুক কথা শুনলো না। জাঙ্কুক তো প্রচন্ড পরিমাণে রেগে গেছে। ইউনোর অবস্থা মারতে মারতে অনেক খারাপ করে ফেলেছে। উপস্থিত স্টুডেন্টরা সবাই মিলে ইউনোকে হসপিটালে নিয়ে যায়। সাথে সাথে সবার মনে যেন সমালোচনার ঝড় উঠে গেছে। জাঙ্কুক থেকে নিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে যায়, ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ছাড়ুন, লাগছে আমার হাতে। চুপ, গলার নামিয়ে কথা বল। এত নোংরামি শিখেছিস? দাদি তো ঠিকই বলে, একই গাছে কখনো ভিন্ন ফল ধরে না। তিনি নিজের মায়ের নামে বাজে কথা সহ্য করতে পারে না। রাগের বশে জাঙ্কুকের গালে চড় বসিয়ে দেয়। নষ্টামি করেছিস, আবার আমার গায়ে হাত তোলার সাহসও দেখিয়েছিস। এরপর প্যান্টের বেল খুলে তার শরীরে এলো পাথারে আঘাত করতে থাকে। তি ব্যথায় কান্না করছে, শরীরে কালচিটে দাগ পড়ে গেছে। জাঙ্কুক মারতে মারতে ক্লান্ত হয়ে বেল ছুঁড়ে মারে। এরপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে ব্যথায় কান্না করছে, পুরো শরীরে জখম হয়ে গেছে। হাতের কবজিতে রক্ত জমাট বেঁধেছে, গলায় 5 আঙ্গুলের ছাপও বসে গেছে। শরীরে এরকম ব্যথা নিয়ে উঠে দাঁড়ায়। ভার্সিটির পাশে একটা পার্কে চলে আসে, সেখানে বসে কান্না করছে বারবার। তার জীবনে মা বাবা থাকলে হয়তো এরকমটা কষ্ট হতো না তাই। তখন রাত প্রায় 10টা বেজে গেছে। তে এখনো বাসায় ফেরে নাই। বোগাম বাসার মধ্যে পায়চারি করছে। তের ফোন বন্ধ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:30টার কাছাকাছি বাজে। বোগাম আর পারলো না, থেকে খুঁজতে বের হয়। নিচে নামতে জাঙ্কুকের মা অর্থাৎ জিনটাকে জিজ্ঞাসা করে, বোগাম, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? দেখো না ছোট মা, তে এখনো বাসায় ফিরে নাই, ওকে খুঁজতে যাচ্ছি আমি। কই যাও তুমি বড় দাদু ভাই? যায় দেখো কোনো ছেলের লগে রাত কাটাইতেছে।
জাস্ট স্টপ ইট দাদি, আর একটা বাজে কথা তুমি বলো না। আর জাঙ্কুক তুই যাবি? অবশ্য তোদের তো তে মরে গেলেও কোনো যায় আসে না, থাক আমি একাই যাচ্ছি। জাঙ্কুক এত রাত ওই মেয়েকে কিন্তু খুঁজতে যাস না, তোকেই ফাঁসিয়ে দেবে। শোন বাবা, যাস না কিন্তু। জাঙ্কুক কোনো কথা শুনলো না, বোগামের সাথে বেরিয়ে যায় দেখে খুঁজতে। বাড়ির আশেপাশে অনেক খুঁজেছে কিন্তু কোথাও নেই। তুই যেই দোকানে পার্ট টাইম জব করতো আবার পার্কেও সব জায়গায় খুঁজেছে কিন্তু তে নেই। জাঙ্কুকের বুকে এবার অসহনীয় ব্যথা করছে, চোখটা বারবার পানিতে ভিজে যাচ্ছে। ভাইয়া তে কোথায় গেল? ওকে খুঁজে কেন পাচ্ছি না? জাঙ্কুক তুই শান্ত হ, আমরা অবশ্যই খুঁজে পাবো। ভাইয়া সব দোষ আমার, ও আমার জন্যই হারিয়ে গেছে। এই বলে জাঙ্কুক ফুপিয়ে কান্না করে দেয়। তীর জন্য জাঙ্কুকের কান্না দেখে বোগাম হকচকিয়ে উঠলো। পুরো শহরের অলিগলি খুঁজেছে, কোথাও তে নেই। গাড়ি নিয়ে শহরের বাইরেও খুঁজেছে কিন্তু কোথাও থেকে খুঁজে পায় না। ভাইয়া আজকে তের কোনো ক্ষতি হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আজকে ওকে ভুল বুঝে কষ্ট দিয়েছি, ও আমার উপর রাগ করে চলে গেছে। কি বলছিস কি জাঙ্কুক, কি হয়েছে সবটা আমাকে খুলে বল। তখন টেকি মেরে চলে আসার সময় ক্লাসের স্টুডেন্টরা জাঙ্কুককে সবটা বলে। জাঙ্কুক নিজের ভুল বুঝতে পারে। তখনকার সকল কথাই জাঙ্কুক বোগামকে বলে কান্না করতে শুরু করে। আচ্ছা এখন কান্না কেন করছিস? তোর তো খুশি হওয়ার কথাতে চলে গেছে। ভাইয়া আমি তাকে ভালোবাসি, ওদেরকে ওইভাবে দেখে নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। লিসেন জাঙ্কুক, এটা ভালোবাসা না, এটা হলো আসক্তি। ভালোবাসলে কেউ ভালোবাসার মানুষকে এভাবে আঘাত করতে পারে না, কখনোই না। শুধু আজকে না তো, প্রতিদিনই বাড়ির প্রত্যেকটা লোকের সাথে মিশে তুই থেকে আঘাত করিস কথা দিয়ে। তোর উচিত ছিল ওকে সব মুহূর্তে রক্ষা করা, কিন্তু তুই কি করলি? জাঙ্কুক অনেক কান্না করছে, বুকে ব্যথা করছে, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। জাঙ্কুক অসুস্থ হয়ে যাচ্ছে দেখে বোগাম তাড়াতাড়ি ওকে নিয়ে বাসায় চলে যায়। জাঙ্কুকের এই অবস্থা দেখে বাড়ির সবাই জিজ্ঞাসা করে কিন্তু বোগাম কিছু বলে না। এরপর জাঙ্কুকের বাবা ডক্টর ডেকে আনে। ওই জানোয়ার বেয়াদব মেয়েটাকে খুঁজতে গিয়ে আমার ছেলের এই অবস্থা। আমার সুস্থ ছেলে ঘর থেকে বেরিয়ে গেল আর ওই অপয়া মেয়ের জন্য অসুস্থ ছেলে বাসায় ফিরেছে। জিন এভাবে বিলাপ করে কান্না করছে। বোগামের প্রচন্ড রাগ হচ্ছে, তবে সে কিছুই বলছে না। সবার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জাঙ্কুকের ফর্সা মুখটা কেমন নীলচে দেখাচ্ছে, ডান হাতে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর দিয়ে আবার রক্তও দেখা যাচ্ছে। জাঙ্কুক কেমন জানি হাঁসফাঁস করছে, একবার ঘামছে একবার শীতে কাঁপছে। অনেক রাত হয়ে যাওয়ার জন্য ডাক্তারও আসতে দেরি হচ্ছে। এক পর্যায়ে ডাক্তার চলে আসে। জাঙ্কুকের প্রেশার অনেক হাই, মানসিক চিন্তা নেওয়ার জন্য এরকমটা হয়েছে। ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের পাশে মন খারাপ করে শুয়ে আছে বোগাম। মেয়েটা অভিমান করে কোথায় চলে গেল কোনো খোঁজই পেল না। বোগামের হঠাৎই গলা শুকিয়ে যায়, নিচে আসে পানি খাওয়ার জন্য। তখনই শুনতে পায় তার ফুপু আর দাদি মিলে কিসব বলছে। কি বলছো কি মা? ওই অপয়া মেয়ের জন্য বাড়ির ছেলে এই অবস্থা? ওই সেমরি জানি কোন পোলালক রাত কাটাইতে গেছে, কালকা বাড়ি ফিরলে ঘরে তুলবো না, ঝাঁটা দিয়ে পিটাই মরে। এরকম কথা শুনে বোগামের গা গলিয়ে আসে। তে তো নিষ্পাপ, ওর মায়ের নয় দোষ ছিল, ওর বাবাও তো কম দোষী ছিল না। থেকে একা রেখে বিদেশে পাড়ি জমায়। ইয়ঞ্জন ছিল নিচু বংশের লোক, মুখে শোনা যেত ইয়ঞ্জনের নিষিদ্ধ পল্লীতে যাতায়াত ছিল। কোনোভাবেই সুবিনের সাথে ইয়ঞ্জনের প্রেমের সম্পর্ক হয়। বিয়ের আগে পেটে আসেতে কোনো মতো দুজনের বিয়ে হয়। বিয়েতে আবদ্ধ হলেও দুজনেই পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এরপর টের জন্ম হয়। লোক মুখে নানা রকম কথা শুনতে হতো, যার পর্যায়ে ইয়ঞ্জন থেকে রেখেই বাড়ি থেকে চলে যায়। ফেলে রাখা সেই ছোট থেকে বড় করেছে যিশু। নিজের ছেলে বোগামের মতো করে আদর সোহাগে বড় করেছে। ছোটবেলা থেকে বোগাম ওদেরকে বেশ আগলে রাখতো। শুধু বোগাম নয়, জাঙ্কুক অনেক বেশি আগলে রাখতো। যতই না মেয়েটা সবার অবহেলায় বড় হতে থাকে, জাঙ্কুকের আসক্তি তার প্রতি আরো গভীর হতে থাকে, যেটা বাড়ির মানুষেরা একদম পছন্দ করতো না। তে কি করবে, কি পড়বে, কি খাবে সবকিছু জাঙ্কুক ঠিক করে দিত। বিপরীতে ছিল বোগাম। সে সবসময় সকল ন্যায় জিনিসে সাপোর্ট করতো, অন্যদের খারাপ কথা থেকে বাঁচানোর চেষ্টা করতো। মেয়েটাকে স্বাভাবিক রাখার জন্য বাইরের অন্য ছেলে মেয়েদের সাথে খেলতে দিত বোগাম, কিন্তু এগুলো জাঙ্কুকের একদম পছন্দ হতো না। থেকে সেই ছোট্টবেলা থেকে মারধর করতো, খারাপ কথা শোনাতো। জাঙ্কুককে উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। বোগাম ভেবেছিল জাঙ্কুক হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু না, সে আগের মতোই আছে। সকালের দিকে ওষুধের প্রভাব কাটতেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। যেমন ছিল তেমনই আছে। সে ছুটে নিচে চলে আসে। বাড়ির সকল পুরুষরা তো অফিসে চলে গেছে, মহিলারা তাকে আটকাতে পারেনি। জাঙ্কুক পাগলের মতো রাস্তায় দৌড়াচ্ছে, টেবিলে চিৎকার করছে, গাড়ির সামনে পড়ছে বারবার, খালি পা, এলোমেলো চুল, উদ্ভটের মতো ব্যবহার করছে সে। যিশু বোগামকে ফোন করে বলে। বোগাম বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে যায় জাঙ্কুককে খোঁজার জন্য। এক পর্যায়ে জাঙ্কুককে খুঁজে পায়। এরপর জাঙ্কুককে জোর করে ধরে বেঁধে বাসায় নিয়ে চলে। কোথায় পেলি ওকে বোগাম? আমার ছেলেটার কি হয়েছে? কালকে থেকে এরকম করছে কেন?
ছোট মা, তোমার ছেলে মরণ রোগে আক্রান্ত। তোমার ছেলে ভালোবাসা নামক মরণ রোগে আক্রান্ত হয়েছে। কাকে ভালোবাসে বল, পরিচয় বল, ওর সাথে তাকে বিয়ে দেব। আমার ছেলেটা ভালো দেখতে চাই আমি। তোমার ছেলে এই বাড়ির সব থেকে খারাপ মেয়েটার ভালোবাসায় পড়েছে। কি বিয়ে দিবে? কে ভালোবাসে দেখুন না মা, আমার ছেলেটাকে ওই মেয়েটা কিভাবে ফাঁদে ফেলেছে। ওর মাও তো ঠিক আমার পোলাটারে এমন করেই ফাঁদে ফেলাইছিল। দেখো সবাই কিছুদিন পরে পেট বাঁধিয়ে এসে জাঙ্কুকের ঘাড়ে চেপে বসবে। চুপ, কেউ কোনো বাজে কথা বলবে না। ছোট মা, তোমার ছেলের জন্য, তোমাদের জন্য তে আজকে বাড়ি ছেড়ে চলে গেছে। সবাই নিশ্চুপ কি উত্তর দিবে, তাদের জন্যই তো এরকমটা হয়েছে। কেটে গেছে 1 মাস। জাঙ্কুক ঠিক মতো ঘুমায় না, খায় না, ঘরের ভেতর নিজেকে আটকে রাখে। ছুট পেলে থেকে খুঁজতে বের হয়। চুলগুলো বড় হয়ে গেছে, ঠিক মতো গোসলও করে না সে। বোগাম নিজে ভাইয়ের যত্ন করছে। বোগামকে দেখলে জাঙ্কুক হাউমাউ করে কেঁদে দেয়। ভাইয়া, আমি টেকে ছাড়া থাকতে পারছি না, টেকে এনে দাও না। না, আমি আর কখনো থেকে খুঁজতে যাব না। আমি চাইতে সুখে থাকুক। ও যদি দূরে থেকে সুখে থাকে তাহলে তাই থাকুক। না না, ওকে আমার লাগবেই, ওকে আমার সাথেই থাকতে হবে। আমি ওকে ছাড়া বাঁচবো না। বোগাম দীর্ঘশ্বাস ফেলে। জাঙ্কুকে তো বলেছে সে খুঁজবে না, কিন্তু সে প্রতিদিনই খোঁজে। বোগাম চায় না জাঙ্কুকের ভালোবাসাকে ছিনিয়ে নিতে। বোগাম মতো থেকে ভালোবাসে, কিন্তু সে বিশ্বাস করে দূর থেকেও ভালোবাসা যায়, আগলে রাখা যায়। ধীরে ধীরে জাঙ্কুকের অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে। ডাক্তার বলেছে যে করেই হোক থেকে খুঁজে বের করতে, না হলে জাঙ্কুকের ব্রেনের ওপর অনেক বেশি প্রেশার পড়বে। কয়েকদিন পর বোগাম জাঙ্কুকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসে। বোগামের চোখ যায় একটি মেয়ের ওপরে, বয়স 3 মতোই হবে। মেয়েটা আর্ট করছে। এত সুন্দর আর্টের হাত, এত নিপুণ করে এঁকেছে, মনে হচ্ছে এটা কোনো খাতা না, আর্ট করা এক জীবন্ত দৃশ্য। বোগাম মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটি হচ্ছে লিসা। লিসার দিকে তের ছবি এগিয়ে দেয় আর বলে তের একটা ছবি এঁকে দিতে। ফোন থেকে দেখে কিছুক্ষণের মধ্যে রং তুলে দিয়ে তের একটি হাস্যোজ্জ্বল ছবি এঁকে দেয় লিসা। বোগাম ছবিটা জাঙ্কুককে দেয়। জাঙ্কুক বেশ খুশি হয়ে যায়। জাঙ্কুকের মুখে এরকম সামান্য হাসি দেখে বোগামের চোখ বুঝতে পানি চলে আসে। কেটে যায় 6 মাস। এই 6 মাসে ডাক্তারের পরামর্শে জাঙ্কুক এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। এদিকে বোগামের সাথে লিসার বন্ধুত্ব ভালো হয়েছে। দুজন অনেক ভালো বন্ধু এখন। কেটে গেছে আরো 2 বছর। 1 বছর আগে তের ফাইনাল পরীক্ষা হয়েছে। তে থাকলে হয়তো তার ভার্সিটির জীবন শেষ হয়ে যেত। জাঙ্কুক এখন পুরোপুরি সুস্থ। জাঙ্কুক আজকে থেকে ভার্সিটিতে যায়। তার চাকরিটা এখনো আছে। কিছু একটা ভেবে পিয়নের কাছে যায়, একটা রোল দিয়ে খোঁজ নিতে বলে। কিছুক্ষণের মধ্যে পিয়ন কয়েকটা কাগজপত্র এনে দেয়। জাঙ্কুক উল্টে পাল্টে দেখে তে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে, মানে এখানে এসেছিল সে। তে অনেক ভালো রেজাল্টও করেছে, স্কলারশিপ পেয়েছে। আমেরিকায় ক্যালিফোর্নিয়ার একটা ভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছে, কিন্তু কোন ভার্সিটিতে চান্স পেয়েছে সেটা লেখা ছিল না। এদিকে লিসা তো বোগামের জন্য পাগল হয়ে গেছে। সে যে করেই হোক বোগামকে বিয়ে করতে চায়। লিসার বাবা মা বোগামকে অনেক রিকোয়েস্ট করে। বোগাম অনেক ভেবে সিদ্ধান্ত নেয় লিসাকে বিয়ে করে নিবে। প্রথম হয়তো কয়েকদিন তের জন্য কষ্ট হবে, পরে কিন্তু ঠিকই লিসা তার ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দিবে। লিসা দেখতে যথেষ্ট সুন্দরী, পরিবারের অবস্থা বেশ ভালো। এদিকে বোগামের বাড়ির লোক তো বিয়েতে রাজি। কয়েকদিন পর অনুষ্ঠান করে লিসার বোগামের বিয়েটা হয়ে যায়। বিয়ের কয়েকদিনের মাথায় ওরা দুজনে অস্ট্রেলিয়া চলে যায়। বোগামের বিয়ের জন্য জাঙ্কুক কিছুদিন ব্যস্ত ছিল। আজকে ভার্সিটিতে গিয়ে বিসি স্যারের রুমে চলে যায়। স্কলারশিপ পাওয়া স্টুডেন্টের ডিটেলস চায়, কিন্তু বিসি স্যার জানে না। শুধু জানে ক্যালিফোর্নিয়া গিয়েছে, কিন্তু কোথায় গেছে সেটা জানে না। জাঙ্কুক বাড়ি গিয়ে সবাইকে জানিয়ে দেয় সেও ক্যালিফোর্নিয়াতে যাবে। বাবা, তুই এই মেয়েটার জন্য কেন নিজের জীবন নষ্ট করবি? আমরা সুন্দর একটি মেয়ে দেখছি, তুই পছন্দ কর, আমরা কালকে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। মা, লাস্ট বার বলে দিচ্ছি, বিয়ে করলে আমি টেকেই করব। এইটুকু বলেই জাঙ্কুক গটগট করে চলে যায়। পাসপোর্ট, ভিসা সবকিছু ঠিক করতে করতে 1 মাসের মতো লেগে যায়। বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে জাঙ্কুক ক্যালিফোর্নিয়াতে যায়। ক্যালিফোর্নিয়াতে জাঙ্কুকের ছোট চাচা মানে তের বাবা সুবিন থাকে। সুবিন এসে জাঙ্কুকে রিসিভ করে নেয়। বিয়ে করেছে সুবিন এক বিদেশি নাকি, ঘরে একটা মেয়েও আছে তাদের। জাঙ্কুক এখানে কিছুদিন থেকে অন্য বাড়িতে ভাড়া নেবে ঠিক করেছে। সুবিনের এরকম বিলাসিকতা দেখে তের কষ্টের দিনের কথা মনে পড়ে যায়। তের কষ্টে যে জাঙ্কুকের কষ্ট হতো না এরকমটা নয়। প্রতিবাদ তো সেও করতো, কিন্তু আড়াল থেকে সে সব সময় চাইতো তে নিজে প্রতিবাদ করুক। 7 বছর পর দেশে ফেরার সময় একটা লাগেজ ভরে তের জন্য জিনিসপত্র নিয়ে গিয়েছিল। ওই লাগেজটা আজ পর্যন্ত কাউকে খুলতে দেয়নি জাঙ্কুক। বোগামের জন্য জেলাস হয়ে কত না পাগলামি করেছে সে। তে যেখানে পার্ট টাইম জব করতো সেখান থেকে বাড়ি ফিরতো সন্ধ্যার পরে। জাঙ্কুক তার পেছন পেছনই থাকতো। তের শপে স্টাফদের জন্য খাবার দেওয়ার কোনো নিয়ম ছিল না। জাঙ্কুক শপের মালিককে রিকোয়েস্ট করে তের খাবারের সমস্ত খরচ জাঙ্কুক বহন করতো। থেকে ভালো করার পর শাড়িটাও জাঙ্কুক কিনে দিয়েছিল। সবকিছু জাঙ্কুক আড়াল থেকে করতো। জাঙ্কুক একটু রেস্ট নিয়ে ক্যালিফোর্নিয়ার রাস্তা থেকে খুঁজতে বের হয়। জাঙ্কুক ক্যালিফোর্নিয়া আসার আগে এখানকার একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল। চাকরিটা হয়ে গেছে কাল থেকেই জয়েন। কেটে গেছে বেশ কয়েক
পরের দিন জাঙ্কুক নিজের ফ্ল্যাটে উঠে পড়েছে। সুবিন অনেক বলেছিল কিন্তু জাঙ্কুক মানতে নারাজ। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া খুব খারাপ, ঝুম বৃষ্টি হচ্ছে। জাঙ্কুক ভার্সিটি থেকে গাড়িতে করে আসছিল, হঠাৎ রাস্তার দিকে চোখ পড়লো। এক ঝলক তীর মতো দেখতে মনে হলো। তাড়াতাড়ি গাড়ি থামায়, গাড়ি থেকে নেমে আশেপাশে খুঁজতে লাগলো কিন্তু পেল না। বৃষ্টিতে পুরো শরীর ভিজে গেছে। ক্যালিফোর্নিয়ায় গিয়ে জাঙ্কুকের একজন বন্ধু হয়েছে যার নাম মিঙ্গু। মিঙ্গু একজন রাইডার, সে সবসময় বাইক কম্পিটিশন করে। জাঙ্কুক আজকে একটা বাইক রাইডার শোতে এসেছে। আজকে মিঙ্গুর কম্পিটিশন আছে, বাঁশি বাজতে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মিঙ্গু অনেক ভালো রাইডার, বেশ নাম ডাক আছে তার, কিন্তু তার অপোনেন্টও কম নয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে শোটা সে হেরে যায়। মিঙ্গুর অপোনেন্ট মাথা থেকে হেলমেট খুলতেই চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ে। পরনে তার ডেনিম জ্যাকেট, জিন্স প্যান্ট, সাথে শু। সবাই বেশ আশ্চর্য হয়ে যায়। একটা মেয়ে বাইকে রাইড করে মিঙ্গুকে হারিয়ে দিল। মেয়েটা পেছন ঘুরতে জাঙ্কুক মুখ দেখে আকাশ থেকে পড়ে। এ তো সেই পরিচিত মুখ। প্রচুর জনতা তাকে ঘিরে ধরে, তার কাছে যাওয়ার মতো নেই। জাঙ্কুক ভিড় ঠেলে থেকে জড়িয়ে ধরে। Who are you? What the hell are you doing? আমি জাঙ্কুক, আমি তোর জন্য এত দূরে এসেছি। তোকে ছাড়া আমি একদম ভালো নেই, দেখ না। Leave me. Excuse me, mister. You had some mistakes. No, I didn't. You are my Tay. Just shut up. I'm a biker. My name is V. তুই মিথ্যে কেন বলছিস? তুই কোনো ভি না, তুই আমার তে। আমি তোকে আর হারাতে পারবো না, আমার সাথে চল। Don't dare to force me. I don't know you. Even this is the first time I see you. কি বলছিস? চিনিস না আমায়? ইচ্ছে করে আমার সাথে এরকমটা করছিস, তাই না? ভি জাঙ্কুকে পাত্তা না দিয়ে স্টেজে চলে যায়। প্রাইজ মানি হাতে নিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জাঙ্কুক সবার কাছ থেকে ভি এর সম্পর্কে জানতে চায়। সবাই জানায় ভি বাইকার হিসেবে বেশ নাম ডাক আছে। ভি ভিনদেশি, তবে 1 বছর অনেক নাম ডাক কামিয়েছে সে। ভি কোথায় থাকে কেউ জানে না, কারণ সে তো যথেষ্ট ফেমাস। পরের দিন জাঙ্কুক আবার ওই জায়গায় আসে। আজকেও রাইড হচ্ছে, তবে আজকে ভি অন্য একটি ছেলের সাথে রাইড করছে আর অবশেষে সে জিতে যায়। প্রাইজ মানি নিয়ে ভি সেখান থেকে চলে যায়। জাঙ্কুকও তার বাইক নিয়ে পিছু নেয়, কিন্তু ভি হচ্ছে একজন রাইডার, সে তো অনেক দ্রুত চালাচ্ছে। অবশেষে ভি এর বাইকটা একটি বারের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুকও ভেতরে চলে যায়। বারের পরিবেশ বেশ বাজে, মেয়েরা ড্রিঙ্কস করছে, নাচানাচি করছে। জাঙ্কুকের বেশ অস্বস্তি হচ্ছে, তার বিশ্বাস হচ্ছে না তুই এরকম একটা জায়গায় আসতে পারে। তৎক্ষণাৎ বি একটি ফরেনার ছেলের সাথে নাচতে শুরু করে। দুজন খুব ক্লোজ এসে রোমান্টিক ডান্স করছে, যেসব দেখে জাঙ্কুকের রাগে কপালে রক ফুলে যাচ্ছে। জাঙ্কুক গিয়ে বিকে ছেলেটার কাছ থেকে নিয়ে আসে আর ছেলেটার মুখে ওয়াইন ছুঁড়ে মারে। ছেলেটাকে অনেক মারতে থাকে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। What the fuck man? What are you doing? এতটা অধপতন হয়েছে তোর, এরকম একটা জায়গায় এসে ড্রিঙ্কস করে নষ্টামি করছিস। What the hell you are saying? Say it in English. একদম নাটক করবি না, তে রাগ উঠেছে, চল এখান থেকে। বলেই বীর হাত ধরে টানতে টানতে বাইকে বসায়। জোরে বাইক চালিয়ে একটা অফিসের সামনে চলে আসে। হাত ধরে টেনে অফিসের ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর ধাক্কা দিয়ে একটা রুমে ঢুকিয়ে দেয়, বাইরে থেকে দরজা আটকে দেয়। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে আর ভেতর থেকে দরজা আটকে দেয়। এক্সকিউজ মি, আপনার সাহস তো কম না, জোর করে আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এরপর জাঙ্কুক আচমকা থেকে জড়িয়ে ধরে। এমন কেন করছিস তে? এরপর ভি জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এখন তো আমি আরো বেশি শিওর হয়ে গেছি তুই তে, তোর শরীরের গন্ধ আমি ভুলবো কি করে? এক্সকিউজ মি, পাগল টাগল হয়ে গেছেন নাকি? হইনি, তবে হব। আজকে রাতে পাগলের সাথে বেলাজ নির্লজ্জ সবকিছু হব, চল। এরপর জাঙ্কুক ভিকে জোর করে বাইরে নিয়ে আসে, একটা চেয়ারে বসিয়ে দেয়। 2টা বিদেশি উকিল বসে আছে, সাথে আছে একজন মৌলবি, সাথে 2জন বাঙালিও ছিল। ওখানে মিঙ্গুও ছিল। উকিল সাহেবের একটা কাগজ এগিয়ে দেয়। জাঙ্কুক সাথে সাথে এটাকে সাইন করতে বলে। এটা কিসের কাগজ? তোর মৃত্যু সার্টিফিকেট, সাইন কর। আমার এত আগে মরার শখ নেই, সাইন করব না। আর আপনার জন্য এত দূর চলে আসলাম, তা আপনি আমার পিছু ছাড়লেন না? জাঙ্কুকে বেটের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর পিছু আমি কখনো ছাড়বো না, সাইন কর তাড়াতাড়ি, সাইন করে বাসায় যেতে হবে। রাত পার হয়ে গেলে বাসর করবো কখন? কিসব চিন্তা আপনার জাঙ্কুক ভাই? তো বাসর রাতে আর কি চিন্তা করব শুনি, অনেক হয়েছে, তাড়াতাড়ি সাইনটা করে দে। এরপর জাঙ্কুক নিজের প্যান্টের বেল খুলে টেবিলের উপর একটা বাড়ি মারে। তে যেন তাতেও ভয় পায় না। এরপর তের গালে সজোরে কি চড় বসিয়ে দেয়। 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। তে তো আগে থেকেই জাঙ্কুককে ভীষণ ভয় পেত, কারণ জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রাগী। এরপর না পেয়ে সাইন করে দেয়। জাঙ্কুক তো মহা খুশি, খুশি ঠেলায় সবার সামনে থেকে জড়িয়ে ধরেছে। এবার মৌলভী সাহেব ধর্ম মোতাবেক বিয়ে পড়ানো শুরু করে। জাঙ্কুক কবুল বললে তো কবুল বলছে না। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, এখন আইন অনুযায়ী আমরা হাজবেন্ড ওয়াইফ, তাই বেশি নাটক করলে কিন্তু কিচ্ছু মানবো না। সরাসরি পাশের রুমে গিয়ে বাসর শুরু করে দেব। তুই ভাববি সত্যিই তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু কবুল বলা বাকি, তাই বেশি ঝামেলা না করে কবুল বলে দেয়। জাঙ্কুকের ইচ্ছে ছিল তার বিয়ের সময় খেজুরি দেবে।
সেই মোতাবেক সবাইকে খেজুর দিয়ে দেয় জাঙ্কুক। উকিল মৌলবি সবার টাকা বুঝিয়ে দিয়ে তের হাত ধরে বেরিয়ে যায়। জাঙ্কুক যে বাইকে উঠে পড়েছে থেকে টানছে, তে উঠছে না, গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। আমার কাওয়াসাকি নিনজা এইচ2 আর বাড়ির সামনেই পড়ে আছে, ওটা তো আনা হলো না। বাবা তে, তুই দেখছি একেবারে টপ বাইক রাইড করিস। হ্যাঁ, আমার বাইকের কিছু হলে আপনার কিন্তু খবর আছে। এটা আমেরিকার ক্যালিফোর্নিয়া, বাইকে চাবি রেখে আসলে বাইক চুরি হবে না, সো নো টেনশন। দুজনেই বাইকে উঠে বসে। জাঙ্কুক থেকে ধরতে বললেও তো ধরে না। আপনি কি ভুলে যাচ্ছেন আমি বাইকে আর পড়বো না, আপনি চালান। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। জাঙ্কুক বাঁকা হাসি সর্বোচ্চ স্পিডে বাইক চালাতে শুরু করে। তি তো সবসময় সামনে বসে রাইড করেছে, তাই জোরে চালালেও ততটা টের পায়নি। না পেরে জাঙ্কুকের কাঁধ ধরে বসেছে। প্রায় 2 ঘন্টা রাইড করার পর জাঙ্কুক একটা জায়গায় চলে আসে। রাত প্রায় 1টার কাছাকাছি, কিন্তু এখনো দিনের মতো ঝকঝকে চারপাশ। এরপর জাঙ্কুক তের হাত ধরে রিসোর্টের ভেতরে ঢুকে পড়লো। রিসোর্টটা সাধারণত বাঙালি পরিবেশের উপর নির্মাণ করা হয়েছে। রিসোর্টের ঘরগুলো বাঙালিদের মতো গাছের উপর মাচা দিয়ে তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে পাখির বাসা, কিন্তু ভেতরে আলিশান ভাবে থাকার জন্য সবকিছুই আছে। তে চল আমরা বাইরে থেকে ডিনারটা করে আসি। রুম প্রিপেয়ার করতে 8 ঘন্টার মতো সময় লাগবে, আমি ওদেরকে বলে দিচ্ছি। রুম তৈরি করবে মানে? আমরা কি এখানে একসাথে থাকবো নাকি? এরপর জাঙ্কুক তের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ইয়েস মাই ওয়াইফ, চল এখন আপাতত ভাত খেয়ে আসি, একটু পর না হয় তোকে খাবো। তে বিরক্ত নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। আশেপাশে অনেক লোকজন আছে। রিসোর্টটা সাধারণত সমুদ্রের পাশে গাছের মাঝের উপর তৈরি করা হয়েছে। এরপর দুজনেই খেয়ে নেয়, আশপাশটা ঘুরে দেখতে থাকে। পাশাপাশি হেঁটে রিসোর্টের দিকে আসছিল। এরকম সময় একটা ফার্মেসির দোকানের সামনে আসতে জাঙ্কুক বলে, তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুক ফার্মেসিতে গিয়ে কিছু একটা কিনে আনে। হাতের মুঠ একবারে খুলে থেকে দেখায়। দেখ, দোকানে যেতে এটা আমাকে ধরিয়ে দিল। ছি, আপনি তো লাগামহীন নির্লজ্জ কবে থেকে হলেন জাঙ্কুক ভাইয়া? বেবি ডোন্ট কল মি ভাইয়া। আর হ্যাঁ, বউর কাছে এসব কিসের লজ্জা? টেকক রিসোর্টের ভেতরে ঢুকে পড়ে। এরপর জানানো হয় তাদের রুম রেডি। জাঙ্কুক চাবি নিয়ে তার হাত ধরে সামনের দিকে আগায়। প্রায় 2 তলা সমান একটি গাছের নিচ থেকে মগডাল পর্যন্ত কাঠের সিঁড়ি দিয়ে বানিয়েছে। জাঙ্কুক দরজা খুলতে দেখে ঘরটা অনেক সুন্দর করে বেলি আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। কাপড় রুম বুক করেছি, চল ভেতরে যাই। জাঙ্কুকের হাত ধরে ভেতরে ঢুকে পড়ে। তে বিছানার উপর বসে আছে। জাঙ্কুককে কেমন জানি অস্থির দেখাচ্ছে। বাসর করবোতে এক্ষুনি রেডি হ তুই। কি যাতা বলছেন আপনি? যাতা বলবো কেন, তুই তো আমার বউ, অনেকদিন অপেক্ষা করেছি, আর পারবো না। ঘরে এসি চলছে, তারপরও জাঙ্কুক ঘামছে। তে দেখ না, আমার লিটল কুকিটা অশান্ত হয়ে গেছে। কি অশান্ত হয়ে গেছে? দেখবি তুই, দাঁড়া। বলে জাঙ্কুক প্যান্টটা খুলে ফেলে। তে চোখ বন্ধ করে ফেলে। ছি, কি করছেন অসভ্য লোক একটা। চোখ খোল না সোনা। তে আস্তে আস্তে চোখ খুলে একটা নিঃশ্বাস ফেলে। জাঙ্কুকের পরনে ক্যালভিন প্লেন আর আন্ডারওয়্যার। দেখ না বেবি, কত হার্ড হয়ে আছে। এই বলে জাঙ্কুক তের হাতটা নিজের আন্ডারওয়্যারের ভেতর ঢুকিয়ে দেয়। তে দ্রুত হাতটা বের করে ফেলে। ছি, এটা কি? এটা কি বুঝিস না, নাটক করিস আমার সাথে। এরপর জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে। দিকে তে পেছোতে শুরু করে। পেছাতে পেছাতে তে পা পিছলে বিছানার উপর পড়ে যায়। জাঙ্কুক তার উপরে উঠে যায়। তো তে কিস করতে শুরু করে। তে প্রথমে হাত পা ছুটছিল, কিন্তু কিছুক্ষণ পরে নিচে হট ফিল করে আর কিস ব্যাক শুরু করে। জাঙ্কুক এবার ঠোঁট ছেড়ে গলায় নেমে পড়ে। গলায় কালো তিলটার উপর কামড় বসিয়ে দেয়। তে আ করে ওঠে। জাঙ্কুক গলায় জিভ পাতিয়ে চাটতে শুরু করে। তে চোখ বন্ধ করে উপভোগ করছে। জাঙ্কুকের পরনে শার্টের বোতামগুলো খুলতে থাকে। তে চোখ খুলে জাঙ্কুকের হাত চেপে ধরে। ধুর বাল, আমার হাত ছাড়। এই বলে ঝাড়ি দিয়ে হাত ছড়িয়ে দেয়। শার্টের বোতামগুলো খুলে ফেলে। বুকের উপর থেকে শার্ট সরিয়ে দেয়। পরনের ভিতরে ইনারটা দৃশ্যমান। এই 2 হাত দিয়ে নিজের বুক ঢেকে ফেলে। দেখতে দে না জান। জাঙ্কুক তার হাত ছড়িয়ে ইনারের উপর দিয়ে বুকের উপর জোরে জোরে টাচ করতে থাকে। ওয়াও জান, কত সফট। আস্তে দিন না, ব্যথা লাগছে আমার। জাঙ্কুক তার পিঠের নিচে হাত দিয়ে ইনারের হুকটা খুলে ফেলে। শরীর থেকে আলগা করে ফ্লোরে ছড়ে মারে। এই নগ্ন বুকের দিকে জাঙ্কুক তাকিয়ে আছে। নিজের ঠোঁট নিজেই বাইট করছে। তে আবারও হাত দিয়ে বুকটা ঢেকে ফেলে। জাঙ্কুক টেনেও সরাতে পারছে না। জাঙ্কুক টেনে হিঁচড়ে হাতটা সরিয়ে আনায়। উন্মুক্ত বুকে মুখ ঢুকিয়ে দেয়। বাচ্চাদের মতো করে সাক করতে শুরু করে। তোকে খেতে এত মজা, আগে জানলে জোর করে হলো বিয়ে করে নিতাম। তিনি নিজেও হট ফিল করছে। উত্তেজনায় জাঙ্কুকের চুল খামচে ধরে। প্রায় 1 ঘন্টার মতো বুকে রাজত্ব করে জাঙ্কুক মুখ তুলে তের দিকে তাকায়। তে চোখ বন্ধ করে আছে। নিচের ঠোঁট দিয়ে উপরে ঠোঁট কামড়ে ধরে আছে। জাঙ্কুক তীর প্যান্টটা খুলে ফেলতে তে মৃদু চিৎকার করে ওঠে। তীর পরনে এখনো পাতলা নিটের কাপড়ের তৈরি ইনার। জাঙ্কুক ওটার উপর দিয়ে প্রাইভেট পার্টের উপর টাচ করতে থাকে। কি করছেন তে, কি হাত ছড়ান। জাঙ্কুক তীর কোমরে 2 পাশে বাঁধা ইনারের ফিতা ধরে টান দিয়ে খুলে ফেলে। জাঙ্কুক এবার তে শরীরে শেষ জামাটুকু খুলে ফেলে। You are looking so hot and
সেক্সি বেবি গার্ল। এবার জাঙ্কুক তার প্রাইভেট পার্টি চুমু খেতে শুরু করে। তীর তো মনে হচ্ছে তার প্রাণ পাখি এক্ষুনি উড়ে যাবে। ওখানে কিছু করবেন না প্লিজ। চুপ, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে করব। জাঙ্কুক সাক করছে আর তীর চাদর খামচে ধরে মান করছে। রিয়েলি আই এম ফিলিং সো হর্নি ড্যাডি। এভাবে চিৎকার করতে থাকে আর বিছানার চাদর খামচে ধরে। এভাবে 15 মিনিট পর জাঙ্কুক নিজের মুখ তুলে নেয়। এরপর জাঙ্কুক তার পায়ের কাছে বসে নিজের প্যান্টের শেষ সম্বল ক্যালভিন ক্লিনের আন্ডারওয়্যারটা টান দিয়ে খুলে ফেলে। তীর জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, সে তো প্রচন্ড পরিমাণে হট ফিল করছে। তখন ফার্মেসি থেকে আনা প্যাকেটটা ছিঁড়ে ফেলে। স্ট্রবেরি ফ্লেভারের মাতাল করা গন্ধেতে চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে কাঁপা কাঁপা গলায় বলে, ও স্ট্রবেরি, আই লাইক ইট ড্যাডি। আই নো বেবি, ইউ লাইক স্ট্রবেরি, তাই তো স্ট্রবেরি ফ্লেভার এনেছি। এরপর জাঙ্কুক তীর সাথে মিলিত হতে শুরু করে। স্লো ড্যাডি, স্লো চলছে অনেক। একটু সহ্য কর সোনা, একটু পরে তো সব ঠিক হয়ে যাবে। জাঙ্কুক কথা শুনো না, ক্রমাগত নিজের স্পিড বাড়াতে থাকে। তে কান্না করছে। কিছুক্ষণ যেতে কান্না থেমে যায়, মুখ দিয়ে সুইট সাউন্ড করছে। ড্যাডি হাসতে, কাঠের ঘর ভেঙে যাবে তো। চুপ, ভাঙুক, ডিস্টার্ব করিস না, শুধু এনজয় কর। তে অনেক এনজয় করছে। সকাল হয়ে গেছে, জাঙ্কুক এখনো ক্লান্ত হয়নি। ওদিকে তের শরীর ক্লান্ত হয়ে তার প্রচন্ড ঘুমও ধরেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক থেমে যায়। তের শরীরের উপরে ভর দিয়ে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে আমার, ছাড়ুন প্লিজ প্লিজ। নো বেবি, আই উইল স্টে। আপনি আর কখনো ভালো হবেন না, তাই না? সবসময় শুধু আমাকে কষ্ট দেন। জাঙ্কুক কিছু বলে না, তেকে চেপে ধরে ওই পজিশনে ঘুমিয়ে যায়। দুপুর 2টায় ঘুম ভেঙে যায়। তীর জাঙ্কুককে ডাকে। জাঙ্কুক হুড়মুড় করে উঠে বসেতে গগন পিটাই চিৎকার করে ওঠে, কারণ তারা তো সেই পজিশনে ঘুমিয়ে গিয়েছিল। আপনি একটা অমানুষ। উফ, আমি মরে যাব শিওর। সরি, সত্যি আমার না মনে ছিল না, ওইভাবেই ঘুমিয়েছিলাম। অনেক লেগেছে তোর, তাই না? তি মাথা নেড়ে হ্যাঁ বলে। জাঙ্কুক থেকে আদর করে দেয়। এরপর তীর অবস্থা দেখে জাঙ্কুক অবাক হয়ে যায়। বেচারি তো হাঁটতেই পারছে না। জাঙ্কুক কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। দুজনে একসাথে গোসল করে নেয়। তীর তো জাঙ্কুকের দিকে লজ্জায় তাকাতেই পারছে না, গাল দুটো লাল টমেটো হয়ে গেছে। খালি পেটে লজ্জা পেলে কি চলবে? হেঁটে যেতে পারবি নাকি খাবার নিয়ে আসবো? তে ইশারা করে বলে হেঁটে যেতে পারবে। এরপর তেকুক বাইরে চলে যায়। দুপুরে খাবার শেষ করে ভালো করে আশেপাশে ঘুরতে শুরু করে। দুজনে সমুদ্রের তীরে বসে আছে। তে জাঙ্কুক মিলে সমুদ্রের তীরে বালু দিয়ে সুন্দর একটি ক্যাসেল বানায়। তে লক্ষ্য করে সমুদ্রে অনেক সুন্দরী সুন্দরী বিদেশি মেয়েরা বসে আছে ছেলেদের আকৃষ্ট করার জন্য। তাদের পোশাক তো সুবহানাল্লাহ। তবে জাঙ্কুক একবারের জন্য তাদের দিকে ফিরে তাকায়নি। জিনিসটা তের কাছে খুবই ভালো লাগে। সমুদ্রের পাড়ে অনেক মজা করে সন্ধ্যার পরে তেকুক বাইক নিয়ে বেরিয়ে যায়। শোনেন না, আমি আজকে আমার ফ্ল্যাটে যাব। তোর ফ্ল্যাটেই তো যাচ্ছে। না মানে আমি এতদিন যেই ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে যাব। হঠাৎ করে জাঙ্কুক বাইকটা থামিয়ে দেয়। থেকে বাইক থেকে নামতে বলে। তি মুখ বেঁকিয়ে বাইক থেকে নেমে যায়। জাঙ্কুক বাইক নিয়ে ফুল স্পিডে চলে যায়। তি পুরো বোকা বনে যায়। এই সামনের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ টুম করে তার ফোনে একটা মেসেজ আসে। যেখানে আছিস সেখানেই থাকবি, এক পা নড়লে তোর খবর আছে। এই যে দেখিয়ে সামনের দিকে যেতে শুরু করে। অনেকদিন ধরেই সে ক্যালিফোর্নিয়াতে আছে, তার জন্য সব রাস্তা সে মোটামুটি চেনে। আর একটু সামনে এগিয়ে একটা ক্যাব বুক করে বাড়ি চলে যায়। একটু পরে জাঙ্কুক বাইক নিয়ে আসে, কিন্তু তেকে খুঁজে পায় না। তার প্রচন্ড রাগ হচ্ছে। রাস্তা কাটে তের যদি কোনো বিপদ হয় তখন জাঙ্কুক বাইক নিয়ে ভালো করে আশেপাশটা খুঁজতে লাগে, কিন্তু তে কোথাও নেই। এরপর জাঙ্কুক থেকে কল করে মেসেজ করে, কিন্তু কোনোটাই রিসিভ করছে না। অনেকবার কল করার পর ওপাশ থেকে শোনা যায় ফোনটা সুইচ অফ। জাঙ্কুক আন্দাজ করে তে ইচ্ছে করে জেদ দেখিয়ে ফোনটা বন্ধ করে রেখেছে। ক্যালিফোর্নিয়ার রাস্তাতে অনেক পুলিশ আছে, নজরে রাখা হয় সবাইকে। এখানে কারো ক্ষতি করা অসম্ভব। জাঙ্কুকের খুব রাগ হয়। একটা বারে যায়, অনেক ড্রিঙ্কস করতে থাকে। কয়েকদিন কেটে গেছে, জাঙ্কুক এখনো থেকে খুঁজে বের করতে পারে নাই। বিয়ে করে এক রাত কাটিয়েছে। জাঙ্কুকের তো এখন প্রতিদিনই বউ লাগবে। যেহেতু বাইকার হিসেবে তার ভালো নাম ডাক আছে, তাই তার কোনো সঠিক বাড়ির খোঁজ অনলাইনে পাওয়া যায় না। জাঙ্কুক ঘরে বসে এফবি স্ক্রোল করছিল, তখন একটি বিজ্ঞাপন দেখতে পায়। আজকে বীর একটি বাইক রাইডের প্রতিযোগিতা আছে। জাঙ্কুক লোকেশনটা ভালো করে নোট করে নেয়। ডেভিল হাসি দেয়। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় জাঙ্কুক পৌঁছে যায়। উৎসুক জনতা বীর জন্য অপেক্ষা করে। জয় হয় বীর। প্রাইজ মানে নিয়ে স্টেজ থেকে নেমে আসতে সবাই তাকে ঘিরে ধরে সেলফি তুলতে শুরু করে। সমর্থকের মাঝখান থেকে তের হাত ধরে টেনে জাঙ্কুক নিয়ে আসে। বাইকে উঠে নিজের ফ্ল্যাটে চলে আসে। শক্ত করে তের হাত চেপে ধরে 20 তলা বিল্ডিং এ লিফটে উঠে যায়। 11 তলা আসতে লিফট থেমে যায়। লিফট থেকে টেনে টেনে ফ্ল্যাটে ঢোকানো হয় থেকে। এত বড় কলিজা তোর, আমার থেকে লুকিয়ে থাকতে পারবে ভেবেছিলি? তে কিছু বলছে না। জাঙ্কুক তের মুখের কাছে মুখ নিয়ে বলে, আমি ভালোবাসি তোকে। 1 বছর 2 বছর না, তোর জন্ম থেকেই তোকে ভালোবাসি।
দুই হাতে তোকে আগলে রেখেছি, অন্য ছেলেদের সাথে খেলতি, কথা বলতি, সেগুলো আমার একদম সহ্য হতো না। কিন্তু তুই এখন আমার বউ, তোকে মারবো, বকবো, আবার ভালোবেসে কাছে টেনে নেবো, আমার কাছ থেকে দূরে যাবার একদম চেষ্টা করবি না তে। বলেই তে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়, পাগলের মতো চুমু খেতে শুরু করে। তেও কিস ব্যাক করছে। জানিস তো এই কয়দিন আমার লিটেল কুকি আর আমি কত কষ্ট করেছি, আজকে সবকিছুর কষ্ট মাসুল উঠিয়ে নেব। এই বলে তের গলায় বাইট করে, একটানে তের পরনের ডেনিম শার্টটা খুলে ফেলে, পরনের ইনার গুলো এক এক করে খুলে ফেলে, থেকে উন্মুক্ত করে দেয়। জাঙ্কুক শুরু করে দেয়। প্রায় 1 ঘন্টা পর থেকে ছেড়ে দেয়, এরপর বুকে জড়িয়ে নেয়। দুজনে এতক্ষণ সোফাতে খেলাধুলা করেছে, এখনো সেখানে ছুঁয়ে আছে। জাঙ্কুক তের কপালে চুমু খাইতে চলে যাওয়ার পর জাঙ্কুকের কি অবস্থা হয়েছিল সব বলতে শুরু করে। সবটা শুনে তে বুঝতে পারে আসলে জাঙ্কুক তাকে অনেক ভালোবাসে। এরপর তে নিচ থেকে জাঙ্কুকের ঠোঁটে সফট একটা কিস করে, এরপর বলতে শুরু করে সেদিনের পর তে কোথায় গিয়েছিল। সেদিন যখন তে পার্কের বেঞ্চে বসে কান্না করছিল, তার খুব মায়ের উপর রাগ হচ্ছিল, মায়ের মুখোমুখি হতে মন চাচ্ছিল, তার জন্য তার এই অবস্থা। তে সবসময় মায়ের খোঁজ রাখতো, সেই মোতাবেক শরীরে অসহ্য ব্যথা নিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ঢুকতে দেখে মা অনেক লোকের সাথে ড্রিঙ্কস করছে। তে মায়ের সাথে অনেক তর্ক বিতর্ক করে, হঠাৎই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার শরীরে প্রচন্ড জ্বর ছিল, দুর্বল ব্যথালতার জন্য সে অজ্ঞান হয়ে গেছে। ইয়ঞ্জন 2-3 থেকে রেখে দেয়, নিজের ভুল বুঝতে পারে, নিজের কাছে রেখে আদর যত্ন মেয়েকে সুস্থ করে তোলে। তে মায়ের বাড়ি থেকে ভার্সিটি যাওয়া শুরু করেছে, মায়ের আদর যত্নে পূর্ণ সব ক্ষত যেন সব ভুলে গেছে। সেদিন তো ইয়ঞ্জনের জন্মদিন ছিল, তে নিজ হাতে মায়ের জন্য কেক বানায়। যখন মায়ের রুমে যাবে তখনই বাইরে থেকে শুনতে পায় তার মায়ের বান্ধবী গল্প করছে, শোন ইয়ঞ্জন, তুই তোর মেয়ের সাথে আরো ভালো ব্যবহার করতে থাক, দরকার পড়লে ও যা যা চায় সব দিবে। আরে দেখিস নি এই কয়দিনে ভালোবাসার নাটকে ওর মন গলিয়ে ফেলেছি, ওকে দেখি আমার কানাডিয়ান বসের তো মন গলে গেছে। কোনো মতো ওকে ওর হাতে তুলে দিতে পারলেই টাকা আর টাকা, ভাগ্যের কি খেলা দেখ, সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছি আমরা। যা বলেছিস একেবারে আমাদের ভাগ্য খুলে গেছে। তুই বাইরে থেকে সবটা শোনে, তার প্রচন্ড খারাপ লাগে। মা ওকে কখনো ভালোবাসার অভিনয় করতে পারে, উনি তো তাকে জন্ম দিয়েছে। তুই আর এক মুহূর্ত দাঁড়ানো, ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, ইউনিভার্সিটির হলে গিয়ে থাকতে শুরু করে। কিন্তু সেখানেও ইয়ঞ্জনের লাগানো লোকজনটা থেকে ঝামেলা করতে শুরু করে, যার জন্য তুই বাধ্য হয়ে একটু দূরে ফ্ল্যাট ভাড়া নেয়। ফাইনাল পরীক্ষাতে ভালো রেজাল্ট করে, যার জন্য ক্যালিফোর্নিয়া চলে আসে পিএইচডি করার জন্য। এখানে এসে একটি হোস্টেলে থাকতে শুরু করে। এরপর থেকে তে এখানে এসে পার্ট টাইম জব করতে শুরু করে, পাশাপাশি তার শখের একটি বাইকও কিনে নিয়েছে। বাইক রাইড করতে করতে সে অনেক ভালো বাইকার হয়ে গেছে, প্রায় প্রতিটা রেসে সে জয়লাভ করে। এরপর থেকে সবসময় তার কাছে চেক বা ক্যাশ সবসময় থাকতো। পুরোনো কথা বলতে বলতে তার চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমি ভালোবাসার কাঙাল, তাই প্লিজ আমাকে লোভ দেখাবেন না জাঙ্কুক ভাইয়া। লোভ দেখাবো কেন, আমার ভালোবাসা সবকিছু তোর। এরপর দুজনকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। সকালে তে জাঙ্কুক বেরিয়ে পড়ে বাইরে, একসাথে খেয়ে দুজনের ভার্সিটিতে চলে যায়। বিকেলে তে জাঙ্কুকের বাসায় আসে, বাড়ির বোর মতো ঘরটর গুছিয়ে গোসল করে বিছানায় শুয়ে আছে। সন্ধ্যা একটু আগে জাঙ্কুক আসে, জাঙ্কুকের পরনের ব্লেজারটা খুলে ফেলে, দেখে শুয়ে থাকে, দেখে নেশা ধরে যায়, টাইটটা টান দিয়ে আলগা করে ফেলে। তের দিকে এগিয়ে যায়, ব্ল্যাঙ্কেট সহ ঘুমন্ত থেকে জড়িয়ে ধরে। ম্যাডাম, আপনার শরীরের স্মেলটা এত সুন্দর কেন, ঘুমে ফোলা চোখগুলো বেশ ভালো লাগছে দেখতে। এরপর জাঙ্কুক ঘুমন্ত তের ঠোঁট দখল করে নেয়। কি করছেন তাকে? চুপ, একদম চুপ। আই নিড ইউ সো ব্যাডলি বেবি গার্ল। জাঙ্কুক থেকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটগুলো আবারও আঁকড়ে দেয়। এর সাথে সাথে তাকে উন্মুক্ত করে ফেলে, তাকে আদরে আদরে ভরিয়ে দিতে থাকে। তে অনেক উপভোগ করে। 1 ঘন্টা পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়, দুজনে একসাথে গোসলও করে নেয়। যেহেতু জাঙ্কুক সবসময় বাইরে খেত, তার জন্য তার ঘরে রান্না করার মতো কিছুই নেই। এরপর তে জাঙ্কুককে নিয়ে সুপার শপে চলে যায়, সেখান থেকে প্রয়োজনে বাজার করে এনে বাসায় রান্না করে দুজনে একসাথে খেয়ে নেয়। পরের দিন ছুটির দিন ছিল। এরপর জাঙ্কুক বোগামকে কল করে, বোগামের সাথে লিসাও ছিল। তে, বোগাম, লিসা, জাঙ্কুক একসাথে অনেকক্ষণ গল্প করে। বিকেলের দিকে জাঙ্কুক একটু বাইরে বের হয়। সন্ধ্যার খানিকক্ষণ পরে বাসায় ফিরে আসে, হাতে ছিল 2টা শপিং ব্যাগ। তের হাত ধরে ঘরে নিয়ে আসে। একটা ব্যাগ থেকে একটি সুন্দর জামদানি শাড়ি বের করে, অন্য একটা ব্যাগ থেকে এক সেট সোনার গহনা বের করলো। তে, আমি তোকে আজকে নিজ হাতে শাড়ি পরিয়ে সাজিয়ে দিব, ঠিক আছে? এরপর তে পেটিকোটের ব্লাউজ নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। জাঙ্কুক হাত দিয়ে আটকে দেয়। কোথায় যাচ্ছিস সোনা? কেন, ওয়াশরুম থেকে এগুলো পরে আসি। না, আজকে এগুলো পড়তে হবে না। এই বলে জাঙ্কুক থেকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আমি আজকে তোকে আমার মতো করে শাড়ি পরিয়ে দিব। এরপর থেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দেয়। আয়নাতে দুজনে আপাত মস্তক প্রতিবিম্ব দেখা যাচ্ছে। জাঙ্কুক একটান টি শার্টটা খুলে ফেলে। জাঙ্কুকের দৃষ্টি আয়নায় কালো ইনারে আবদ্ধ তীর বুকের প্রতিবিম্বের দিকে।
তের পিঠে ঠোঁট দিয়ে ঘষতে শুরু করে, মুখ দিয়ে ইনারের হুকটা খুলে বুক থেকে আলগা করে ছুঁড়ে ফেলে ফ্লোরের দিকে। তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, এদিকে জাঙ্কুকের চোখ আয়নার তে প্রতিবিম্বের দিকে। জাঙ্কুক তের প্লাজোর রাবারের দিকে হাত দিতে দিতে কেঁপে উঠলো। জাঙ্কুক দেরি করলো না, প্লাজোটা টান দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত নামিয়ে দেয়। জাঙ্কুক হাতে লাল জামদানি শাড়ি নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তীর এভাবে প্রচন্ড লজ্জা লাগছে। পেটিকোট ব্লাউজ বিহীন শাড়ি পরাতে শুরু করে। শাড়ি পরাতে গিয়ে বারবার শুলে টাচ রাখতে নড়ে চড়ে বসে। শাড়ি পরানো শেষ করে সোনার গহনাগুলো পরাতে শুরু করে। লাল জামদানির উপরে সোনার গহনা বেশ সুন্দর লাগছে দেখে। নাকে একটি ডায়মন্ডের নাকফুলও পরিয়ে দিয়েছে। এই তো এখন একদম বউ বউ লাগছে। এরপর জাঙ্কুকদের হাত ধরে বারান্দায় চলে যায়, সেখানকার লাইট অফ করে দেয়। বাইরের রাস্তার আলো ভেতরে আসছে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। সারাদিন তো কাঠফাটা রোদ ছিল, হঠাৎ করে বিদ্যুৎ চমকানো শুরু করে। আচমকা এরকম হাওয়ায় তীর জাঙ্কুকের বুকের মধ্যে গুটিসুটি মেরে যায়। মুহূর্তের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়, সাথে আছে বাতাস। জাঙ্কুক থেকে খুব সামনে দাঁড় করিয়েছে। দুজনের মাঝখানে দূরত্ব খুবই কম। এরপর জাঙ্কুকদের কপাল চুমু খায়। কথা দিতে কখনো আমায় ছেড়ে যাবে না? না, কখনো যাব না। এই বৃষ্টির রাতে জাঙ্কুকদের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। তেও কিস ব্যাক করছে, জাঙ্কুকের হাত স্লাইড করছে তের শাড়ির ফাঁক গলে মসৃণ পেটের মধ্যে। কিস ব্রেক করে দুজনের মুখের দিকে তাকায়। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বাইরে বারবার বিকট আওয়াজ হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকানো। তখনই কারেন্ট চলে যায়। পুরো শহরে অন্ধকার। তের শাড়ি ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। জাঙ্কুক তের কোমরের কাছে শাড়ির ভেতর হাত ঢুকিয়ে দেয় আর শরীরে টাচ করতে শুরু করে। দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। উত্তেজিত হয়ে গেছে। তীর্থ জাঙ্কুকের বাহুতে নখ বসিয়ে দেয়। এরপর থেকে কোলে করে বিছানায় শুয়ে দেওয়া হয়। তের শরীরে শুধুমাত্র লাল জামদানি ছাড়া কিছুই নেই। শাড়িটাও ভিজে গেছে। জাঙ্কুক এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলে। তের শরীরে এখন সোনার গহনাগুলো বিদ্যমান। নাকে ডায়মন্ডের নাকফুলটা পানি পড়তে চকচক করছে। বাইরে শুরু হয়েছে প্রবল বর্ষণ। ধরনী বারবার বিকট শব্দে কেঁপে উঠছে। সেই তারা জাঙ্কুকের ঘরেও এক প্রবল ভালোবাসার ঝড় উঠেছে। প্রায় 3 ঘন্টা পর প্রকৃতি শান্ত হয়ে গেছে, তবে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেই সাথে দুজনও শান্ত হয়ে গেছে। জাঙ্কুক কাউচে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। বড় তার টি শার্ট, হাফ প্যান্ট, চুলগুলো ভেজা, টুপটুপ করে পানি পড়ছে। তে গোসল করে আসে। চুলের মধ্যে টাওয়াল পেঁচানো চুলগুলো মুছে তাড়াতাড়ি ময়েশ্চারাইজার দিয়ে রান্না করে চলে যায়। বাইরে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই তে ঠিক করে ভুনা খিচুড়ি রান্না করবে। জাঙ্কুক চেয়েছিল হেল্পিং হ্যান্ড হওয়ার জন্য, কিন্তু তে নিষেধ করে দিয়েছে। তার সংসার সে একাই সামলে নেবে। কালকে রাত 9টায় তের বাইক রাইড আছে। জাঙ্কুক ভার্সিটি থেকে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসে। এসে থেকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। কিস ব্রেক করে গলায় নাক ঘষতে থাকে। কাল রাত 9টায় আমার বাইক রাইড আছে, যাব না? তুই আমার বউ, রাইডিং তোর শখ, পেশা। আমি কখনো তোর শখ বা পেশাতে হস্তক্ষেপ করব না। তবে অন্য কোনো ছেলের সাথে দেখলে একেবারে মাটিতে পুঁতে দেব। পরের দিন কথা মতো তে বাইক রাইডের জন্য প্রস্তুত হয়। জাঙ্কুক গ্যালারিতে দাঁড়িয়ে আছে আর থেকে চেয়ার আপ করছে। এই দুর্দান্ত ভাবে অপোনেন্টকে হারিয়ে দেয়। বাইকের উপর বসে হেলমেট খুলে বাইক থেকে নেমে যায়। দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে সবার সামনে জাঙ্কুককে হাজবেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। ভার্সিটির চাপ থাকার জন্য জাঙ্কুকের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। খেয়ে ঘুমিয়ে গেছে। তে পাশে শুয়ে আছে। এরকম সময় জাঙ্কুকের বালিশের নিচ থেকে ফোন ভাইব্রেশন করতে শুরু করে। তে দেখে দেশ থেকে জিন ফোন করেছে। তে ভাবে রিসিভ করবে না। বারবার কল আসাতে সে মনে করে হয়তো কোনো বিপদ হয়েছে। হ্যাঁ মেঝো মা, বলো। কি রে তে, তুই জাঙ্কুকের ফোন ধরলি কেন? তুই ওর সাথে কি করছিস? আসলে মেঝো মা, আমরা তো বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? আমার ছেলে কোথায়? ওকে ফোন দে। আসলে মেঝো মা, ওই তো ভার্সিটি থেকে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। তে ফোনের ওপাশ থেকে শুনতে পায় তার রাতে আহাজারি মিশ্রিত কণ্ঠে থেকে গালাগালি করছে। তে চুপচাপ সবটা শুনলো। চোখে পানি টলমল করছে। আরে ফাজিল মেয়ে, তুই কি তোর মায়ের মতো হয়েছিস নাকি? আমার এই সহজ সরল ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে ক্যালিফোর্নিয়াতে নিয়ে গেলি। সেখানে নিয়ে গিয়ে ওকে বিয়ে করে নিলে। তুই যদি মানুষের জন্ম হয়ে থাকিস, তোর বাপ যদি একটা হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আমার ছেলের কাছ থেকে চলে যাবে তুই। আর সহ্য করতে পারলো না। কান্না বেজা চোখে জাঙ্কুকের দিকে তাকায়। নিষ্পাপ শিশুর মতো সে ঘুমিয়ে আছে। এতদিন শুধু মাকে নিয়ে কথা বলতো, আজকে তের জন্ম পরিচয় নিয়ে কথা বলছে। তে আর সহ্য করতে পারলো না। জাঙ্কুকের কপালে একটা সফট কিস করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের দিকে ফিরে তাকায়। মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে। এরপর বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। ভোর সকালে জাঙ্কুকের ঘুম ভাঙে। বিছানার উপর পাশে হাত দিয়ে দেখে তে নাই। জাঙ্কুক ভাবে তে হয়তো ওয়াশরুমে গেছে অথবা রান্না করছে।
অনেকক্ষণ হয়ে গেছে, তের কোনো খবর নেই। জাঙ্কুক ধরফড়িয়ে ওঠে, পুরো ফ্ল্যাটে খুঁজতে থাকে কিন্তু তে কোথাও নেই। তের নাম্বারে ফোন করতে দেখে তে ফোন বাসায় রেখে গেছে। জাঙ্কুক ভাবে তে হয়তো কোনো কাজে তাড়াতাড়ি করে চলে গেছে, যার জন্য ফোন নিয়ে যায়নি। জাঙ্কুক ব্যাপারটা পজিটিভলি নেয়, ফ্রেশ হয়ে ভার্সিটি চলে আসে। সন্ধ্যার পরে বাসায় যায়, দরজায় বারবার নক করছে কিন্তু তে দরজা খুলছে না। জাঙ্কুক এক্সট্রা কি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে, পুরো ফ্ল্যাট অন্ধকার। জাঙ্কুক ভাবে তে হয়তো তাকে সারপ্রাইজ দেবে, মুচকি হেসে ভেতরে চলে যায়। তে শোনা, আমি জানি তো তুই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকমটা করছিস, কিন্তু বিশ্বাস কর তোকে না দেখে আমার খুব ভয় করছে। আজকে তোর পছন্দের কাজে চুরি এনেছি, আমি নিজ হাতে পরিয়ে দেব। জাঙ্কুক দরজা খুলে ভেতরে যায়, তিনি বারান্দায় বাথরুম সব জায়গায় খুঁজেছে, কোথাও নেই। জাঙ্কুকের মাথার মধ্যে কেমন ব্যথা অনুভব করতে শুরু করে, সাথে পুরো শরীর ঘামতে শুরু করেছে। জাঙ্কুক হতাশ হয়ে ফুটপাতের ধারেই বসে পড়লো, আবারও থেকে হারিয়ে ফেললো। এই দূর দেশে কিভাবে খুঁজে বের করবে থেকে? এখানে পুলিশ ইনফর্ম করলে ভিসা পাসপোর্ট আবার ভার্সিটিতে সমস্যা হবে। জাঙ্কুক তের কলেজ চেক করে দেখে তে তো শুধু জাঙ্কুকের সাথে কথা বলেছে। জাঙ্কুক নিজের কলেজ চেক করলো, দেখলো বাড়ি থেকে ফোন এসেছে। তার যতদূর মনে পড়ে অনেকদিন হলো সে বাড়ির লোকেদের সাথে কথা বলে না, তার মানে কি দেশ থেকে ফোন করা হয়েছে। জাঙ্কুক এখন সবটা বুঝতে পেরেছে। তারপর বাসায় ফোন করে রিসিভ করতে রাগী কণ্ঠে সবাইকে জিজ্ঞাসা করে তেকে কি বলা হয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে নেয়। সব শুনে জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে। চলে যেতে বললে কি থেকে চলে যেতে হবে? একবারও কি জাঙ্কুকের কথা চিন্তা করলো না সে? জাঙ্কুক আবারও থেকে খুঁজতে শুরু করে। হঠাৎ একটা লেকের পাশে কাউকে বসে থাকতে দেখে। জাঙ্কুক বাইক সাইড করে নেমে যায়। জাঙ্কুকের বুঝতে বাকি নেই এটা কি। জাঙ্কুকের চোখ মুখ কান সবকিছু লাল হয়ে গেছে রাগে। তোকে না বলেছিলাম আমাকে ছেড়ে আসবি না? কে কি বললো তা শুনে চলে আসলি? এত সাহস বেড়েছে তোর? হাত ছাড়ুন, আবার ব্যথা পাচ্ছি। আপনার মা বলেছে ছেড়ে চলে আসতে, কি করবো তাহলে আমি? জাঙ্কুক আর কিছু বলার সুযোগ দিল না, থেকে টেনে বাইকে তুলে নেয়। অনেক স্পিডে চালাতে শুরু করে, খুব রেগে আছে সে। বিল্ডিং এর নিচ থেকে ফ্ল্যাট পর্যন্ত তার হাত ধরে টানতে টানতে এনে সে থেকে বিছানার উপর বসিয়ে দেয়। আগে ফুসফুস করছে, সিগারেটটা ধরিয়ে নেয়। এর পায়ের কাছে বসে 2 টান দেয়। জ্বলন্ত সিগারেটের পায়ে স্লাইড করতে থাকে। তে যন্ত্রণা চিৎকার করে ওঠে। জাঙ্কুক ছাড়ে না, 2 পায়ে ক্ষত হয়ে গেছে। তে কান্না করছে। জাঙ্কুক পোড়া জায়গায় চুমু দিয়ে দেয়। জান, পরের বার ছেড়ে যাওয়ার আগে আজকে পায়ের ক্ষতের কথা মনে রাখবে। এরপর ক্ষত জায়গায় নিজ হাতে মলম লাগিয়ে দেয়। মলম লাগানো শেষে হাতে চুড়ি পরিয়ে দেয়। এরপর একটা লাল শাড়ি পরতে বলে, মাথায় নতুন বউর মতো ঘোমটা টেনে দেয়। বাসায় ভিডিও কল করে সবাইকে দেখিয়ে দেয় তে তার বউ। আর তার বউকে যদি আর কখনো বাজে কথা বলা হয় সে কিছুতেই বরদাস্ত করবে না। 2 বছর কেটে গেছে। থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। জাঙ্কুক থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। এই দূর দেশে জাঙ্কুককে সবটা একাই সামলাতে হচ্ছে। কিছুক্ষণ পরেই ডাক্তার খুশি সংবাদ নিয়ে আসে, তার মেয়ে সন্তান হয়েছে। মা সন্তান দুজনেই সুস্থ আছে। দীর্ঘ একটা সময়ের পর তার জ্ঞান ফিরে আসে। জাঙ্কুক তার পাশে হাত ধরে বসে আছে। তাদের সন্তানটা পাশের একটা ছোট্ট বেডে ঘুমিয়ে আছে। জাঙ্কুক এতটা দুর্বল হয়ে গেছে সেখানে ঘুমিয়ে গেছে। তার প্রেগন্যান্সির সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সব খেয়াল রেখেছে সে। দুর্বল হাত নিয়ে জাঙ্কুককে স্পর্শ করে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক তার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তীর বাচ্চার খবর পেয়ে বোগাম আর লিসা ক্যালিফোর্নিয়াতে চলে আসে। বোগাম নিজের চাকরিটা ট্রান্সফার করে নেয়। ওরা একসাথে থাকা শুরু করে। তিকুকের মেয়ের নাম তেহি রাখা হয়েছে। লিসা তেহিকে বেশ ভালোবাসে। তিহো লিসা আন্টির কাছে থাকতে বেশ পছন্দ করে। রাতের বেলাতে বিছানা পরিষ্কার করছে আর জাঙ্কুক তেহিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত প্রায় 11টার কাছাকাছি। তেহির ঘুমের টাইম হয়ে গেছে। জাঙ্কুক আস্তে করে তেহিকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পর খালি হাতে ফিরে আসে। কি আপনি? তেহি কোথায়? আরে লিসাই তো বললো তেহি নাকি আজকে ওদের সাথে থাকবে। লিসা বলেছে নাকি? আমি বুঝি না আপনি কোন মতলবে তেহিকে রেখে আসলেন। বুঝিস যখন তাহলে তো নাটক করিস কেন? এরপর তের কোমর ধরে চেপে বুকের সাথে মিশিয়ে নেয়, কিস করতে শুরু করে। কিস করা অবস্থাতে থেকে কোলে তুলে নেয়। তে দুপা ফাঁক করে জাঙ্কুকের কোমর পেঁচিয়ে ধরে, দুজনে কিস করছে। দেয়ালের সাথে চেপে ধরে গলায় কিস করতে শুরু করে। এদিকে জাঙ্কুকের লিটল কুকি বারবার সামনের দিকে পিক করছে। জাঙ্কুক থেকে নিয়ে সোফায় বসে পড়ে। এখনো তে তার কোলে দুজনে কিস করছে। লিটল কুকির ছটফটা নিতে ভালোই বুঝতে পারছে, কারণ তারা দুজনে রাইট পজিশনে বসে আছে। লিটল কুকি বারবার সামনের দিকে পিক করা তেতে শরীরে স্পর্শ করছে। সে প্রচন্ড হর্নি হয়ে উঠছে।
দুজনেই উত্তেজিত হয়ে গেছে। জাঙ্কুক নিজের প্যান্টের জিপারটা খুলে ফেলে, লিটল কুকি বেরিয়ে আসে। এর পরনে কোনো প্লাজো আছে, প্লাজোর উপর দিয়ে লিটল কুকির অস্তিত্ব বুঝতে পারছে তে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এদিকে জাঙ্কুক পাগলের মতো চুমু খাচ্ছে, তে আর সহ্য করতে না পেরে নিজের প্লাজো টেনে নিচে নামিয়ে দেয়। এরপর সবকিছু উন্মুক্ত হয়ে যায়, থেকে কোলে নিয়ে সোফাতে বসে থেকে দুজনে মিলিত হতে থাকে। আরো 6 মাস কেটে যায়। তে জাঙ্কুকের ভার্সিটিতে প্রফেসর হিসেবে চাকরি পেয়েছে, শখের বসে এখনো বাইক রাইড করে সে। এদিকে জিন বাংলাদেশ থেকে জাঙ্কুককে বারবার কল করছে, জাঙ্কুক রিসিভ করছে না, তেকেও কথা বলতে দিচ্ছে না। আজকেও জিন অনেকগুলো কল করেছে, অবশেষে জাঙ্কুক কলটা রিসিভ করে নেয়। জিন কান্না শুরু করে দেয়, তেকে তারা মেনে নিয়েছে। ওদেরকে সহ বোগামকেও বাংলাদেশে ফিরতে বলেছে, তবে ওরা দেশে যায়নি। এদিকে বোগাম আর লিসার একটা ছেলে সন্তান হয়েছে। এরপর বোগাম, লিসা, তেকুক দুজনের সন্তান নিয়ে ওরা দেশে ফিরে যায়। এতদিন পরে বাড়ির ছেলে বউ নাতি নাতনিদের দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে, সবাই ওদেরকে মেনে নেয়। এমন এক সন্ধ্যায় তে জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে আছে। এই জাঙ্কুকের বুকে মাথা রেখে ভাবে, একসময় ছিল তার কিছুই ছিল না, কিন্তু আজকে তার সব আছে। একটা সুখী সংসার আছে, মেয়ে সন্তান আছে, শ্বশুর বাড়ির মানুষ তাকে মেনে নিয়েছে, আর সাথে আছে এক পাগল প্রেমিকের ভালোবাসা।